আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ভেক্টর। তোমরা জানো আমাদের ফার্স্ট ফ্লোরে একদম যে লাস্ট চ্যাপ্টারটা আমরা যেটা শুরু করছিলাম একদম শেষ থেকে আমরা একদম প্রথম দিকে চলে আসলাম, তাই না? ভেক্টর। তো ভেক্টর করলে আমাদের ফার্স্ট ফ্লোর মোটামুটি শেষ। তোমরা যারা আমাদের সাথে করছো, আশা করি তোমাদের ফার্স্ট ফ্লোর মোটামুটি রিভিশন কমপ্লিট ওয়ান শট টাইপ। আর এই ওয়ান শটের বৈশিষ্ট্য একটাই, সেটা হচ্ছে অনেক কম সময়ে একদম কম্প্যাক্টলি ভাবে তোমাদের যতটুকু নলেজ দরকার শর্টকাট হ্যাকস সহ সেটাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। তো চলো শুরু করা যাক আমাদের ভেক্টর চ্যাপ্টার। আমাদের প্রথম প্রশ্ন হলো ধরো এই যে ডাইভারজেন্স ডাইভারজেন্স সমান যদি 0 হয় তাহলে ভেক্টর ক্ষেত্র কি সলিনয়েডাল, তাই না? ডাইভারজেন্স মানে কি ভাই? ডাইভার্জ হয়ে যাওয়া, একটা ভেক্টর ক্ষেত্র ছড়ায়ে যাওয়া। তাহলে একটা ভেক্টর ক্ষেত্র ধরো এটা এখান থেকে ছড়ায়ে যায়, যে ক্ষেত্র রেখাগুলো ছড়ায়ে যাচ্ছে, তাহলে এটা কি ডাইভারজেন্সটা পজিটিভ। কিন্তু যদি এমন হয় যে ধরো এটা তল কল্পনা করলাম, যতগুলো ক্ষেত্ররেখা প্রবেশ করে ততগুলোই বের হয়, যতগুলো প্রবেশ করলো ততগুলোই বের হলো, কোনো সংকোচন প্রসারণ হলো না, তাহলে এটা কি অপ্রসারণশীল হয়? অসম্প্রসারণশীল হয়, তারপর সলিনয়েডাল এবং আয়ত আর নিগত ফ্লাক্সের পরিবর্তন কোনো হবে না। ঠিক আছে, তাহলে এটা কি হবে? তিনটেই সঠিক। আমরা জানি সলিনয়েডাল হলে আগত নিগত ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না, ডাইভারজেন্স 0 এবং অসম্প্রসারণশীল। আচ্ছা, এই যে স্রোতের বেগ পি কে নাকচ করার জন্য কিউ এর উপাংশের মান কত হবে? এখন দেখো ভাইয়া, কিউ এর উপাংশ পি কিন্তু এইদিকে, তাই না? 9 কিলোমিটার পার আওয়ার। একদম বেসিক কথা, এপাশে যদি 9 হয়, এটাকে নাকচ করার জন্য এপাশে কি হবে আমাদের? এটা যেহেতু ডান পাশে 9 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমার কি হয়? বাম পাশে 9 কিলোমিটার পার আওয়ার হবে। এটা হলো একদম বেসিক, যে আমাদের এটা যেটা মানে ধরো এপাশ থেকে স্রোত টানতেছে, তাই না? আবার এপাশ থেকে যদি মাঝি এমন ভাবে করে যে ওর বেগের একটা উপাংশ এই দিকে উল্টা পাশে কাজ করতেছে, তাহলেই তো হয়ে যাচ্ছে 9 9 কাটাকাটি যাবে, তাহলে এখানে 9 কিলোমিটার পার আওয়ার। সো এখন দেখো কি বলছে, উদ্দীপক অনুসারে সাঁতারু সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার সময়, সর্বনিম্ন সময় নদী পার হওয়ার সময়, এই জিনিসগুলোর জন্য আমরা একদম বেসিক থেকে জিনিসটাকে শুরু করি। দেখো, সবার আগে আসি হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য। সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব কি ভাই? একদম সোজাসুজি অপর পারে পৌঁছানো। আমরা একটা ছবিটার দিকে তাকাই, এখানে তোমার স্রোতে একটা বেগ থাকে, তাই না? স্রোতে বেগটাকে আমরা নরমালি ইউ দিয়ে প্রকাশ করি, আমিও ইউ দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে ইউ। ওকে, এখন এই যে লোকটা রওনা দিবে, নৌকা যে রওনা দিচ্ছে, এটা একটা অ্যাঙ্গেল করে দিবে, তাই না? আমরা ধরলাম এই বরাবর যায় ভি বেগে, অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, অ্যাঙ্গেলটা আলফা। তাহলে এখানে দেখো এদের মধ্যে একটা লব্ধি বেগ কাজ করে, লব্ধি বেগটা ধরলাম ডাব্লিউ। আমরা এখানে একটা ত্রিভুজ তৈরি করতে পারি, তাহলে এখানে কিন্তু এই বাহুটা ইউ। সো পিথাগোরাসে আমরা কি বলতে পারি? দেখো, আমরা একদম ধাপে ধাপে আসি জিনিসটাতে। লব্ধি বেগ, লব্ধি বেগ ডাব্লিউ পিথাগোরাসের ফর্মুলা থেকে সেটা হচ্ছে √v² - u²। আচ্ছা, এখন আবার এইখান থেকে আসো ভাইয়া, আমরা যেটা দেখতেছি লব্ধি বেগের কি কোনো তোমার অনুভূমিক উপাংশ আছে বা স্রোতে বেগ বরাবর উপাংশ আছে? না। তা লব্ধি বেগের কোনো স্রোতে বেগ বরাবর উপাংশ নাই, তার মানে আমরা এটা বলতে পারি ওমেগা ইন্টু কস 90 ডিগ্রি। মানে দেখো ওমেগাটা কি স্রোতে বেগের সাথে 90 ডিগ্রি তৈরি করছে, তাহলে ওমেগা ইন্টু কস 90 ডিগ্রি সমান কি ইউ কস 0 প্লাস কি হবে ভি কস আলফা, তাই না? আমরা তো জানি এগুলা কস উপাংশগুলো আমরা যদি হিসাব করি, তাহলে লব্ধির যেটা কস উপাংশ এটা কি হয়? বাকি দুইটা ভেক্টর, যে দুইটা ভেক্টরের লব্ধি সেটার কস উপাংশের সমষ্টির সমান। সো এটা ভ্যালু তো 0, তাহলে 0 সমান কি ইউ cos 0 মান তো 1, তাহলে ইউ প্লাস ভি cos আলফা। সো আমরা এখান থেকে এটা লিখতে পারি না cos আলফা সমান কি? cos আলফা সমান মাইনাস ইউ বাই ভি, তাহলে মাইনাস স্রোতের বেগ ডিভাইড বাই নৌকার বেগ, তাহলে আলফা সমান কি হয় ভাইয়া? আলফা সমান হয় cos ইনভার্স অফ ইউ বাই ভি। এখন আমরা আরেকটা কনসেপ্টে আসি, দেখো টাইমটা নিয়ে। টাইমের ব্যাপারটা কি হয় ভাইয়া? এখানে টাইম এদের মধ্যে যে ধরো নদী প্রস্থ সেটা যদি ডি হয়, আমাদের টাইম সমান কি? টি সমান ডি ডিভাইড বাই ডাব্লিউ, এইভাবে আমরা লিখতে পারি, যেহেতু ডাব্লিউটা ওই বরাবর আছে। আবার ডি বরাবর তোমার এই যে বেগ মানে নৌকার বেগ, নৌকা বেগের দুইটা উপাংশ, তাই না? একটা হলো সাইন আলফা, কস আলফা। সাইন আলফাটা তো কোন বরাবর? এই বরাবর না, একদম প্রস্থ বরাবর আড়াআড়ি ভাবে কাজ করতেছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? টি ডিভাইড বাই ভি সাইন আলফা। তাহলে এটা অবশ্যই খেয়াল রাখবা, যে কোনো ক্ষেত্রে নৌকার যে কোনো ক্ষেত্রে তোমার এটা হচ্ছে ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, ভি সাইন আলফা। তাহলে এটা দিয়ে আমরা সময় বের করতে পারবো। ওকে, তারপর সময়টা আরেকভাবে বের করা যায়, ওই ডাব্লিউ এর মান বসাও,
ডি ডিভাইড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এই জিনিসগুলো আমাদের এখান থেকে জানতে হবে। তারপরে আমরা মেইন আরেকটা ফর্মুলায় আসি, সেটা কি সর্বনিম্ন সময়। সর্বনিম্ন সময় এখন যেহেতু সময় কনসেপ্ট আসলো, আমরা এখানে আগে মেইন জিনিসটা বোঝাটাই করি। আমরা জানি টি সমান ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। তাহলে সর্বনিম্ন সময় কখন হবে ভাইয়া? যখন এটা হবে ডি বাই ভি, সাইন আলফা ভ্যালুটা হবে কত? সাইন আলফা সমান 1। তাহলে আলফা সমান কি হবে? 90 ডিগ্রি। এইটা থেকে আমরা ছবিটা আঁকার ট্রাই করি। আলফা সমান 90 ডিগ্রি। তার মানে এখন রওনা দেব কি থেকে? রওনা দেব একদম সোজাসুজি, কোনো দিকে দেখার চিন্তা নাই। সোজা কি হইছে? এই যে সোজা, একদম সোজা রওনা দিলাম ভি বেগে। এখন এটার লব্ধি বেগ কাজ করবে না? লব্ধি বেগটা কি? এখন ধরলাম লব্ধি বেগটা দেখো, ইউ যদি এদিকে হয়, স্রোতের বেগ ইউ কোন দিকে? এইদিকে। ইউ এদিকে, ভি এদিকে। তাহলে লব্ধি বেগ কোন দিকে হয় ভাইয়া? লব্ধি বেগ হবে এখন মাঝ বরাবর। এটা ধরো ডাব্লিউ প্রাইম। এই ডাব্লিউ প্রাইম সমান কি লেখা যায়? তাহলে এখন দেখো লব্ধি বেগ ডাব্লিউ প্রাইম এটা সমান কি? রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার লেখা যায়। দেখছো এখন ডাব্লিউ মান বেড়ে গেছে। ওকে, টাইমটা কি হবে? টাইম যে এটা টি সমান হবে ডি বাই ভি। এটা টাইম গেল, তারপর আমাদের লব্ধি বেগ গেল। কথা হচ্ছে তাহলে ভাইয়া এটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে, তাই না? এই প্রান্তে গিয়ে ধরো পৌঁছাইলো, তাহলে একদম সোজাসুজি থেকে এই প্রান্তে যে দূরত্ব, মানে পার বরাবর সরণ কত? পার বরাবর বা তীর বরাবর সরণ হচ্ছে এক্স। তাহলে পথের দৈর্ঘ্য কি হবে? পথের দৈর্ঘ্য কিরকম দেখো, পথের দৈর্ঘ্য এটা কিন্তু আসে ভাইয়া, পথের দৈর্ঘ্য সমান কি? রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা বুঝছো কি? ডি হচ্ছে এই বরাবর যতটুকু গেছে, আর এটা হলো এক্স। তাহলে মোট পথের দৈর্ঘ্য কোনটা? টোটাল পথও কতটুকু গেছে? মোট পথ এতটুকু না ভাইয়া, এটা মানে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী ধরো এটা যে আমি আঁকি, এই বাহুটা হচ্ছে মোট পথ অতিভুজটার। তাহলে সেটা কি? রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন ভাই সবই তো বুঝলাম, ডিও বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু কথা হচ্ছে এক্স কিভাবে বের করব? দেখো এখানে দুইটা বেগ আছে, তাই না? একটা স্রোতের বেগ আর একটা নৌকার বেগ। নৌকার বেগ তো একদম খাড়া, তার মানে সোজাসুজি অপর পারে। তাহলে নৌকার বেগ কি করে? ওকে প্রস্থ বরাবর নিয়ে যায়। নৌকার বেগই প্রস্থ বরাবর নিয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা এটা চিন্তা করতে পারি যে আমাদের ভিটি, দাঁড়াও এটা নেই, ডি সমান হচ্ছে ভিটি, ঠিক আছে? তাহলে ভাই এখানে একে যে বাঁকা ভাবে নিয়ে যাচ্ছে, মানে এক্স বরাবর যে সরণটা করলো, এটা কোন বেগ করছে? স্রোত করছে, তাই না? মানে ও ধরে ভাবে যাইতে চাচ্ছিল, কিন্তু স্রোত এবার ঠেলে ঠেলে নিয়ে গেল। ওইভাবে যাইতে চাইলো, স্রোত হলো ঠেলে ঠেলে নিয়ে গেল। তাহলে ডি সমান যদি ভিটি হয়, একইভাবে এক্স সমান কি হবে ভাইয়া? ইউটি। এই জিনিসটা আগে মাথায় ঢুকে নাও, এক্স সমান হবে ইউটি। তাহলে আমরা এটা লিখতে পারি রুট ওভার ভিটি স্কোয়ার প্লাস ইউটি এর উপর স্কোয়ার। তাহলে টি স্কোয়ার বাইরে নাও, তাহলে টি বাইরে আসলো, রুট ওভার কি? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। বা আরো ইজি, তুমি দেখো ডাব্লিউ প্রাইম ইন্টু টি। এই যে ডাব্লিউ প্রাইমের ভ্যালু পড়ছিলাম না, রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, ওইটা ইন্টু টি। তাহলে এখানে এক্স কি? এক্স হচ্ছে তোমার খেয়াল রাখবো পার বা তীর বরাবর সরণ, বরাবর অতিক্রান্ত দূরত্ব। আর ডি কি? ডি হচ্ছে নদীর প্রস্থ। আমাদের এটার জন্য যতগুলো মানে ফর্মুলা দরকার একদম সব তোমাকে দেওয়া হয়েছে, তুমি এটা সিকিউতেও ইউজ করতে পারবা। এখন আমরা আবার আগে প্রশ্নে আসি। দেখো সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার সময়, সর্বনিম্ন দূরত্বের জন্য কি ভাই এখানে আমাদের বেগের ভ্যালুটা কি হবে? আমরা আগে বের করছি না? দেখো সর্বনিম্ন দূরত্ব এটার জন্য আমাদের কি হয়? একদম ডি বরাবর পৌঁছাবে। তাহলে আমাদের টাইম কি হবে? ডি ডিভাইড বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ভি এর ভ্যালু দেওয়া আছে 18, ই এর ভ্যালু দেওয়া আছে এইটা। তাহলে বের করো ডি কত? 4 কিলোমিটার। তাহলে 4 ডিভাইড বাই রুট ওভার 18 স্কয়ার মাইনাস 9 স্কয়ার কত আসে? এটা দেখবা, এটা আসে 0.256 আওয়ার আসে। আর সর্বনিম্ন সময়ের জন্য কি হবে আমাদের? 4/18। তাহলে 4/18টা আমরা করে দেখি, 4/18 কত আসে? এটা 0.22 আওয়ার। হ্যাঁ, এখন এটাও ঠিক আছে। কথা হলো ভাইয়া সাঁতারু নদী পার হওয়ার সময় 0.22 কিনা? এই সাঁতারু কি তোমার এই বরাবর রওনা দিছে? না, সাঁতারু তো তোমার রওনা দিছে হচ্ছে এইভাবে, বুঝছো? সাঁতারু এমন ভাবে রওনা দিছে যাতে কি হয়, ও সর্বনিম্ন দূরত্বে পৌঁছায়।
কথা হলো আপনি আবার কিভাবে বুঝলেন এটা সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইছে? দেখো একদম বেসিক কথাটা আমাদের এখানে দেখছো না, cos আলফা কি মাইনাস ইউ বাই ভি, cos ইনভার্স অফ মাইনাস ইউ বাই ভি, আচ্ছা মাইনাস হবে এখানে। তাহলে এখন দেখো আলফা ওখানে কি ছিল, cos ইনভার্স অফ মাইনাস 9/18 বা মাইনাস হাফ, তাহলে cos ইনভার্স অফ মাইনাস হাফ কত হয় 120। এটা দেখলেই মাথায় রাখবা, যখনই দেখবা স্রোতের বেগে ডাবল হলো নৌকার বেগ, তার মানে বুঝতে হবে কি ওখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এটা দেখো 120 ডিগ্রি আছে কিনা, মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে একদম সোজাসুজি অপরে পৌঁছাবে, এখানে 30 আবার এটা 90, তাহলে কি 120 হয়ে গেল না টোটাল? এই যে যেহেতু 120 হইলো, তার মানে আমরা বুঝলাম মাঝিটা এমন ভাবে রওনা দিছে যাতেও লব্ধি বেগটা আর বরাবর কিসে যায়, আর বরাবর একদম অপর পারে পৌঁছায়, অর্থাৎ সোজা অপর পারে পৌঁছায়। সোজা পার হওয়ার জন্য তোমার কি টাইম 0.256 আওয়ার, তাই না? 0.256 আওয়ার, সেটাই উত্তর আমাদের। সো আমরা এখানে আর বেশি পেঁচাবো না, যেহেতু মাঝি ধরো সর্বনিম্ন সময়ের জন্য রওনা দেয়নি, হয়ে গেছে সর্বনিম্ন দূরত্বে, তাহলে ওর টাইমটা হয়তো এটা 0.256, কিন্তু তাহলে 0.22 এটা অ্যান্সার হবে না। সঠিক উত্তর কি আমাদের 1 আর 2। আচ্ছা, এরপর দেখো দুইটা ভেক্টরের লব্ধির মান হলো r, এটা কি একটা ভেক্টরের মানের সমান এবং তার সাথে লম্ব, তাহলে অপরটার মান কি? তাহলে এটা ধরলাম p, বুঝছো? তার মানে যেটা বলছে পিটাও হলো r, যেহেতু r এর সাথে লম্ব বলা আছে, তাহলে q কি হয় বলো তো, √2r না? একদম পিথাগোরাস থেকে যেমন পাচ্ছি √r² প্লাস r² কি আসে, সমান আসে √2r, এটা। তাহলে অ্যান্সার হচ্ছে √2r, √2r। সো এখানে দেখো জিনিসটা আসলে দুইটা অপশনে একই লাগতেছে, কিন্তু কোনটার উপর ধর r এর উপরে রুট ছিল, কোনটায় শুধু একটার উপর রুট, তাহলে যেটা শুধুমাত্র 2 এর উপরে রুট ওইটা অ্যান্সার হবে। এরপর দেখো r যদি হয় 3x i ক্যাপ মাইনাস 2i j ক্যাপ প্লাস 4j k ক্যাপ, তো এটা আমরা কি করতে হবে, ডাইভারজেন্স করতে হবে। আচ্ছা ভাইয়া ডাইভারজেন্স করলে কি হয় যেন, এটাকে আমরা কি করি, d dx অফ 3x i ইয়া হয়ে যায় মাইনাস d dy অফ 2y প্লাস d dj অফ 4j, আর i ক্যাপ তো ডট হয়ে এগুলা কি হবে 1 হয়ে যাবে, বুঝছো? তাহলে সামনে 3 আসলো, মাইনাস 2 আসলো, প্লাস 4 আসলো, 3 4 মিলে 7, 7 মাইনাস 2 কি আসে 5, আমাদের অ্যান্সার হলো 5। এই জিনিসে আমরা টাইম নষ্ট বেশি করব না, কারণ আমাদের অনেক এমসিকিউ সলভ করতে হবে। দেখো নিচের কোনটা ভেক্টর রাশি না? আমরা জানি এখানকার মধ্যে ডাইভারজেন্স তোমার কি স্কেলার রাশি, ভেক্টরকে স্কেলারে পরিণত করে, তাহলে ডাইভারজেন্স স্কেলার রাশি মানে ভেক্টর রাশি না। যেসব ভেক্টর পাদবিন্দু অভিন্ন, মানে এক জায়গা থেকে শুরু, এখান থেকে শুরু হয়ে এটা, এখান থেকে শুরু হয়ে এইদিকে, এখান থেকে শুরু হয়ে এইদিকে, তাহলে এটা কি একই জায়গা থেকে আরম্ভ হয়েছে না, সমপ্রারম্ভিক ভেক্টর বলে তখন। n এর মান কত হলে পরস্পর সমান্তরাল হবে, সমান্তরাল হওয়ার জন্য কি হয়, অনুপাতগুলো সেম হবে, i ক্যাপের গুলো অনুপাত সেম হবে, তারপর j এর গুলো অনুপাত সেম হবে, n ডিভাইড বাই কি -5, তারপর -5 ডিভাইড বাই -5, তাহলে সামনে চিহ্ন সহ অনুপাত নিতে হবে, বুঝছো? -25, সেটা কি আছে 1/5। আচ্ছা তাহলে n এর ভ্যালু কি হবে ভাইয়া -1, এখানে দেখো 1/5 আসে, আলটিমেটলি n এর ভ্যালু -1 হবে। এরপর দেখো জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগসূত্র সংখ্যা কতগুলা? জ্যামিতিক পদ্ধতিতে যোগ করার জন্য 5টা আছে, কি কি ভাইয়া? প্রথমটা হচ্ছে ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজের আগে একটা আছে সাধারণ সূত্র, তারপর ত্রিভুজ সূত্র, এরপর সামান্তরিক, তারপর বহুভুজ, শেষ হলো উপাংশ সূত্র। তাহলে কয়টা হলো? 5টা। এই 5টা দিয়ে আমরা কি করি, জ্যামিতিক পদ্ধতিতে দুইটা ভেক্টরকে যোগ করি, দুইটা না 2 3 4 বহুভুজে অনেকগুলো যোগ করতে পারবা। এরপর দেখো তোমার কি বলছে, a ভেক্টর দেওয়া আছে, b ভেক্টর দেওয়া আছে, a এর উপর b এর স্কেলার অভিক্ষেপ। আচ্ছা ভাইয়া এটা হলো a ভেক্টর, এটা হলো b ভেক্টর, তাহলে a এর উপরে b এর অভিক্ষেপ, এটা কি বলা হয়, যে ধরো b টা এর উপরে কিরকম ছায়া ফেলতেছে, তাহলে এটা কি বলে, এটা যে অ্যাঙ্গেল হয় থিটা, এটাকে এটা বলা যায় না b cos থিটা, b cos থিটা। এখন আমরা এটা জানি a ভেক্টর ডট b ভেক্টর, সেটা কি ab cos থিটা। সো আমরা এটা বলতে পারি b cos থিটা বা এর সমান কি a ভেক্টর ডট b ভেক্টর বাই a। তো আমাদের শর্টকাটগুলো এখন দেখো কিভাবে আমরা খেয়াল রাখবো।
যার উপরে সেটা নিচে, যার উপরে ডট গুণফলে পড়ে সেটা কি হবে, নিচে হবে। আর এটা কি যার অভিক্ষেপ তার cos থিটা, যার অভিক্ষেপ তার cos থিটা, যার উপরে সে নিচে সিঙ্গেল অবস্থায় বসবে, যার অভিক্ষেপ। তাহলে এই জিনিসটা সামনে আবার আসবে, তখন কিন্তু আমি স্কিপ করব, তোমরা হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবা। তাহলে a ভেক্টর ডট b ভেক্টর করো, 2 আর 2 মিলে কত হয় 12, মানে 2 6 12, মাইনাস 3 2 গুণে 6, 6 হবে এখানে, তারপরে মাইনাস 2, তাহলে কত হয় ভাইয়া 4। আচ্ছা, এর ভ্যালুটা কত হয়, এর ভ্যালু হচ্ছে রুট ওভার 2 স্কয়ার 2 স্কয়ার 1, তাহলে 2 স্কয়ারের 2 স্কয়ার কি 4 4 8 আর 9 3, তাহলে আমরা করি ক্যালকুলেটরে কি আসে, তাহলে স্কেলার অভিক্ষেপের মান কত। আচ্ছা, এটা ভ্যালু 4 আর এটা ভ্যালু কত আসে রুট ওভার 9, বুঝছো 3, তাহলে 4/3 কত 1.33। আচ্ছা, ক্যালকুলেটরে যাওয়া লাগে নাই, আমরা এমনিই সলভ করতে পারছি, এটা কি হবে 1.33। এরপর দেখো এই দুইটা বিন্দু দ্বারা সংযোগকারী সরলরেখা এই ভেক্টরের মান কত। আমরা জানি এ বি ভেক্টর, এটা বলতে কি বোঝায়, তোমার বি এর মাইনাস এ, বুঝছো, মানে ও বি ভেক্টর। ও বি ভেক্টর কি, এই যে বি এর যে বিন্দুগুলো আছে এগুলো নিয়ে যে ভেক্টর, মাইনাস ও এ ভেক্টর, এর যে তোমার স্থানাঙ্কগুলো সেটা নিয়ে গঠিত ভেক্টর। তাহলে এটা কিভাবে লেখা যায়, এই যে 3 - 3 এত আই ক্যাপ প্লাস 2 - 2 জে ক্যাপ, তা বি এর জন্য কি -1 প্লাস কি হবে -1 - 2 কে ক্যাপ। সো এটা আলটিমেটলি কি বলা যায় ভাইয়া, -3 কে ক্যাপ, তাই না? তাহলে ভেক্টরের ভ্যালু কি রুট ওভার 3 স্কয়ার কি আসে 3 আসে, তাহলে ভেক্টরের দৈর্ঘ্যটা হচ্ছে 3, এ বি ভেক্টরের দৈর্ঘ্য সেটা হলো 3 একক 3। এরপর দেখা যাক তিনটা ভেক্টর সমতুল্য হবে কখন, এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর, বি ভেক্টর ডট সি ভেক্টর ক্রস এ ভেক্টর, সি ভেক্টর এ ভেক্টর যদি 0 হয়, তাহলে এগুলা যদি 0 হয় তখন কি হবে, ভেক্টর তিনটা সমতুল্য হবে। এটা খেয়াল রাখো যে একটা কথা বলি, এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট সি ভেক্টর, এটা কি নির্দেশ করে, এটা নির্দেশ করে হচ্ছে মানে এই ভ্যালুটা, এই যে মানটা, এর মান নির্দেশ করে ওই তিনটা ভেক্টর দ্বারা গঠিত, ওই তিনটি ভেক্টর দ্বারা গঠিত ঘনবস্তু, বা এটা আসলে বলা হয় ঘন সামান্তরিক, সেটার আয়তন, বুঝছো, ঘন সামান্তরিক না বুঝলে তুমি মাথায় রাখবা ঘনবস্তু আর কি, ঘনবস্তুর আয়তন। এখন যদি একটা ঘনবস্তুর আয়তন 0 হয় তার মানে কি, যেমন ধর বৃত্ত কি একটা ঘনবস্তু, ধরলাম যদি এটা একটা ঘনবস্তু হইতো তাহলে এটা আয়তন 0 হইতো, শুধু ক্ষেত্রফল থাকতো, ঠিক এইরকম। তার মানে কি বৃত্ত একটা তলে অবস্থান করে, তাহলে একটা যদি কোনো কারণে দেখা যায় এই ভ্যালুটা 0, তার মানে কি ঘনবস্তুর আয়তনটা 0। ঘনবস্তুর আয়তন 0 মানে কি, বস্তুটা একটা তলে অবস্থান করছে, মানে বস্তুর যে ভেক্টরগুলো আছে একটা তলে অবস্থান করছে, এই জন্য এদের আলটিমেট আয়তন নাই, শুধু ক্ষেত্রফল টাইপ আছে এটা। আচ্ছা, এখন কথা হলো এই ভ্যালুটা কিভাবে ইজিলি বের করে দেখা যায়, আরেকটা টেকনিক আছে, দেখো ওই যে ভ্যালুটা আমরা কিভাবে বের করব, ভ্যালুটা বের করার জন্য এভাবে খেয়াল রাখবা, ধরো a এর জন্য তোমার কি x ay az এরকম দেওয়া থাকবে না, i থেকে ক্যাপ এরকম, b এর জন্য bx by bz এটা লিখবো, নির্ণয় করবো আর কি সবগুলার, c এর জন্য cx cy cz। তার মানে এই যে রাশিগুলো এগুলার আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে এটা, এইটা যদি 0 হয় তাহলে হবে কি তোমার সমতুল্য। সো ক্যালকুলেটরে আমরা আশা করি নির্ণায়ক বের করতে পারি, তখন তুমি এভাবে চেক দিয়ে দেখতে পারো যে আসলে নির্ণায়ক 0 হয় কিনা। তোমাকে তিনটা ভেক্টর দিলাম, দিয়ে বললাম যে চেক করো তো দেখি সমতুল্য কিনা। তুমি কি করতে গেলা, তুমি এখন হচ্ছে প্রথমে আগে ক্রস করতেছো, তারপর ডট করতেছো, অনেক কাহিনী করতেছো এরকম। তার থেকে বেটার হলো তুমি নির্ণায়ক মোডে চলে যাওয়া, ম্যাট্রিক্সের মোডে যাওয়ার পরে হচ্ছে নির্ণায়ক করে ফেলবা, ঠিক আছে। তারপর দেখবা যে 0 কিনা, 0 যদি হয় তাহলে বুঝবো যে এটা সমতুল্য। ওকে, আমাদের প্রথম দিকে একটু ব্যাখ্যা দেওয়ার জন্য টাইম লাগতেছে, পরে দেখবা আমরা কিভাবে আগাই। এখন দেখো পি আর কিউ দুইটা ভেক্টর, এখন পি ক্রস কিউ কি করে, সমান্তরভুজে ক্ষেত্রফল নির্দেশ করে, হ্যাঁ ঠিক আছে। পি ক্রস কিউ একটা নতুন ভেক্টর নির্দেশ করে যেটা কি এদের সাথে লম্ব, এবং পি ক্রস কিউ যদি 0 হয় তাহলে কি পি লম্ব হবে না। আমরা জানি যদি ক্রস গুণফলটা 0 হয় তখন কি হয়, এরা পরস্পরের লম্ব হবে না, সমান্তরাল হবে, কারণ এটা কি পি কিউ সাইন থিটা,
এদের মধ্যবর্তী কোণ, এটা যদি 0 হয় তার মানে বুঝতে হবে sin θ সমান 0। কারণ sin θ সমান 0 মানে কি ভাই, থিটা সমান হবে তখন 0 বা 180 ডিগ্রি, অর্থাৎ সমান্তরাল হবে তখন। তাহলে সঠিক উত্তর আমাদের 1 আর 2। এরপর দেখো, যদি a ভেক্টর সমান a ক্যাপ হয় এবং a প্রাইম সমান 1/a হয়, সোজা কথা এটা ধরলাম 5i ক্যাপ আর এটা 1/5i ক্যাপ। এই জিনিসটা কি বলে ভাই, একে অন্যের বিপরীত মান, বিপরীত মান, তাহলে এটা কি ভেক্টর, বিপরীত ভেক্টর। এখানে মাইনাস দিলেও কিন্তু বিপরীত ভেক্টরই হবে, বুঝছো? তো এই সামনে মাইনাস দেয় তবুও শুধু মানটা উল্টা হইতে হবে। তারপর দেখো ন্যূনতম টাইম, এগুলা তোমার পারবা, ওই যে বললাম একই জিনিস আমি রিপিট করব না। আচ্ছা, এখানে একটা কথা দেখো, এখানে তোমার ভ্যালুটা ভুল আছে, বুঝছো? এটা 2 সেকেন্ডের বদলে হবে 2 আওয়ার, তার মানে এই অপশনটা ভুল, 0.2 আওয়ার। এখন একটা অপশন দেখে তোমার কনফিউজ হবে, ভাটিতে চলে যাবে। ভাটি মানে কি? ভাটি মানে হচ্ছে তোমার ওই যে পার বরাবর একটু অতিক্রম করবে না, ভাটি মানে হচ্ছে সোজা কথা নিচের দিকে আর কি, যেখানে ভাটা হচ্ছে বা এই টাইপ, মানে একদম ওই পারের নিচের দিকে অংশটা এরকম। তাহলে এটা কি এই পার থেকে ওই পারে চলে যাবে, জিনিসটা বোঝো। এই পার থেকে শুরু হয় এই পারেতে চলে যাবে, কিন্তু যেহেতু তোমার কি বলছে কিভাবে অগ্রসর হয়েছে, সর্বনিম্ন দূরত্বে। সর্বনিম্ন দূরত্বে যাওয়ার জন্য কি করবে, ওই যে ওই পারে চলে যাচ্ছে, ভাটিতে চলে যাইতেছে, এটাই আমরা খেয়াল রাখবো। তার মানে আমাদের যেহেতু 1 নাম্বার অপশনটা ভুল, পরের দুটো অপশন এখানে ঠিক হবে, এটাই। আচ্ছা, ক্রস গুণন। ক্রস গুণন কি করে, বন্টন সূত্র মেনে চলে, ডান হাতি স্ক্রু নিয়ম অনুসরণ করে, বিনিময় সূত্র মেনে চলে। ক্রস গুণন কি বিনিময় সূত্র মেনে চলে? মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টরকে তুমি কি বি ভেক্টর ক্রস এ ভেক্টর লিখতে পারবা? না, কারণ আমরা জানি এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি আমরা লিখতে চাই তখন কি হয়, মাইনাস দিতে হয়, তাই না? মাইনাস দিতে হয়, এখানে সরাসরি বিনিময় করা যায় না। কেন যায় না? কারণ কি ভাইয়া, দিকটা আলাদা হয়। ভেক্টরের ক্রস গুণ ফলে দিক কিভাবে বের করে তোমরা জানো, একটু শিখাই দেই বেসিক থেকে। ধর এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা এ, এটা বি। যেটা করতে হয়, আমার যদি বের করতে বলে ভাই এ ভেক্টর ক্রস বি ভেক্টর, কিভাবে করব? প্রথম যে ভেক্টরটা আছে একটু ভালো মতো তাকাও, প্রথম ভেক্টরের দিকে আমার হাতের তালুটাকে রাখবো এভাবে, এবং বাকি আঙ্গুলগুলাকে মানে এমন ভাবে রাখবো যে আমার যে হাতের তলটা আছে, ঠিক আছে, এই তলটা যাতে বি এর দিকে থাকে, বি এর দিকে থাকলো, হাতের আঙ্গুলগুলো বি এর দিকে। এখন আমি কি করব, হাতের আঙ্গুলগুলোকে বি কে ক্রস করে আমার কবজির দিকে নিয়ে আসবো। তাহলে আমার বুড়ো আঙ্গুল কোন দিকে নির্দেশ করে ভাইয়া, বাইরের দিকে না? যে ধর এই দিকে। তাহলে এই যে কলমের যে ভেক্টরটা আছে, এটা হলো আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টরের দিক। আচ্ছা, তাহলে বি ভেক্টর ক্রস এ হলে কি হবে, আবার আগের মতো বি এর দিকে হাতটাকে রাখো, যাতে কি হয়, এই হাতের এই তলের দিকে থাকে হচ্ছে এ। তাহলে এখন এ কে ক্রস করে কবজির দিকে আনাই, যে এ কে ক্রস করে কবজির দিকে আনলাম, বুড়ো আঙ্গুল কোন দিকে, ভিতরের দিকে না? তাহলে এখন তো কলমটা ভিতরের দিকে চলে যাচ্ছে। তাহলে আগে ছিল বাইরের দিকে, এখন ভিতরের দিকে, বুঝছো? এই কারণে আমাদের কি হয়, দিকটা উল্টায় যায়। তাহলে এই যে বাইরের দিকে, এটাকে চুম্বক চ্যাপ্টারে গিয়ে পড়বা, এটাকে এইভাবে ডট দিয়ে বোঝানো হয় যে একটা তীর বাইরের দিকে আসতেছে। আবার বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটাকে বোঝানো হয় ক্রস দিয়ে, বুঝছো? এইভাবে ক্রস, এর মানে এটা ভিতরে দিয়ে ঢুকতেছে। একটা তীর যখন তোমার দিক থেকে দূরে চলে যাবে, ধর আমি যে নিজের তীরটা ছুড়ি, তখন আমি কি পিছনে এরকম ক্রস দেখবো না, তীরের ক্রসটা দেখবো। আবার তীর যদি আমার দিকে আসে, তাহলে ধর তোমার দিকে আমি দিচ্ছি তীরটা, তখন কি দেখবা, একটা বিন্দু দেখবা না তীরের মাথাটা, এই জন্য তখন ডট দেয়। ডট মানে বাইরের দিকে যাচ্ছে, ক্রস মানে লম্বাভাবে ভিতরের দিকে ঢুকতেছে। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। এরপর আসি তোমার এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডট সমান যদি এ ভেক্টর ডট হয়, তাহলে মধ্যবর্তী কোণ কত? সোজা কথা এ বি সাইন থিটা সমান যদি হয় এ বি কস থিটা, তখন কি অনুপাত করে দাও ভাই, ট্যান থিটা সমান 1 আসে, এ বি কাটা যায়, থিটা সমান হয় 45 বা π/4। থিটা সমান কি হবে, π/4। শেষ। ইজি জিনিসে ভাই টাইম নেওয়া যাবে না, কিন্তু বোর্ড পরীক্ষায় খেয়াল রাখবা যে জিনিস ইজি, এখানে এই কনফিউশন তৈরি করার কোনো সুযোগ নাই, একদম পটাপট দাঁড়াইতে হবে। কারণ ফিজিক্স আর ম্যাথ এই দুটো পরীক্ষার টাইম মেইনটেইন করাটা একটু টাফ হয়ে যায়। ফিজিক্সে তাও কন্ট্রোল করা যায়, ম্যাথে যদি তুমি একটা ম্যাথ দিয়ে পড়ে থাকো, তুমি কিন্তু কখনোই 25টা একাই দাগায় শেষ করতে পারবে না। হ্যাঁ, পাশের বন্ধু মিলে যদি দুইজন মিলে 25টা দাগাও তাহলে ঠিক আছে, কিন্তু একাই করে ফেলা খুবই টাফ, টাইম কোনোভাবেই নষ্ট করা যাবে না। যেইটা 5 সেকেন্ডে সলভ করা, যেটা 5 সেকেন্ডেই সলভ করতে হবে। এখানে ভাই এই যে তাড়াতাড়ি করলাম, এখন আমি দেখি চেক করে ঠিক করছি না ভুল করছি, এটা করা যাবে না। যেটা করবা একবারেই যেতে হয়। নিচে কোনটা ভেক্টর রাশি না, কাজ এখানে ভেক্টর রাশি না, বাকিগুলো ভেক্টর রাশি আমরা পারি। তারপর
পি ভেক্টর সমান হয় 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ হয়, এটা হয়। তাহলে আমাদের কি হবে, কখন লম্ব হবে? আমরা জানি লম্ব হলে কি হয়, ডট গুণফল 0 হয়। তাহলে পি ভেক্টর ডট কিউ ভেক্টর কি হবে, 0 হবে। আমি তো লিখতেছি, তো মুখে মুখে করতে হবে, বুঝছো? 2 × -4 কত হয়, -8 হয়। তাহলে -8 আগে লিখলাম, তারপরে কি প্লাস 3m লিখলাম, মাইনাস আর এখানে প্লাস 4k, তাহলে কি 4 × -k -1, তাহলে কি আসে 8 + 3m - 4, এটা হচ্ছে 0। তারপরে কি 3m সমান আমার 12, তাহলে m সমান কত, 4, m সমান 4 হবে। এরপর দেখো চিত্রের কোনটা সঠিক, চিত্রই তো দেখতে পাচ্ছ না, তাই না? আচ্ছা, তাহলে চিত্র দেখতে না পাইলে আমাদের এখানে অ্যাকচুয়াল চিত্রটা কি জানি ছিল, দাঁড়াও, কি পিও, হ্যাঁ এটা এই দিকে, বুঝছো? এটা হলো কিউ ভেক্টর এইদিকে, এটা হচ্ছে তোমার আর ভেক্টর এইদিকে, আর পি ভেক্টর হচ্ছে এইদিকে। তাহলে ভাই কিভাবে করা যায় বলো? আমরা যদি চিহ্ন দেখাতে হবে, এখান থেকে যদি শুরু করি, কিউ গেলাম আর গেলাম, ক্রস করে কি হলো, পি পাইলাম, তাই না? তার মানে কি পি ভেক্টর সমান কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর। আমরা কি লিখতে পারি, পি ভেক্টর মাইনাস কিউ মাইনাস আর, এই যে পি মাইনাস কিউ মাইনাস আর সমান 0, প্রথমটা সঠিক। কোন ভেক্টরের শীর্ষবিন্দু আর পাদবিন্দু যদি একই হয়, ভেক্টর কি এখানেই শুরু এখানেই শেষ, ধরো ফোঁটা বা বিন্দু, তাহলে সেটা একটা নাল ভেক্টর, যার নির্দিষ্ট কোনো দিক নাই। তোমাকে আমি যদি বলি আয়তাকার ভেক্টরের কি কোনো নির্দিষ্ট দিক আছে, অনেকে আবার ঝোঁকে মাথায় বলে দেয় না ভাইয়া নাই। আরে ভাই, আয়তাকার ভেক্টর তো দিকই নির্দেশ করে, ওর মান 1 একক, মানে যদি বলে মান কত, মান হলো 1 একক, বুঝছো? আর যদি বলে দিক কি, দিক হচ্ছে যার একক ভেক্টর তার দিকে, সোজা কথা, যার একক ভেক্টর তার দিকে। আচ্ছা, আর নাল ভেক্টরের কোনো নির্দিষ্ট দিক নাই, মান বলে 0। নিচে কোনটা এক্স অক্ষের সমান্তরাল? আচ্ছা, আমাদের এই অক্ষের সমান্তরাল বোঝার জন্য আগে আমাদের ছন্দ খেয়াল রাখবা, আই জে কে আই, আই জে কে আই, আই জে কে আই, আই জে কে আই, এভাবে পড়বা। তাহলে যে কোনো দুইটা প্রথম সিরিয়াল যদি ঠিক থাকে তাহলে পরেরটা প্লাস হবে, বুঝছো? যেমন ধর কে আই বলে কি হবে, প্লাস জে হবে, এরকম। তারপর যদি জে কে বলে তাহলে কি হবে, প্লাস আই হবে, আই ক্যাপ হবে, জিনিসটা এমন। তাহলে আমরা বুঝলাম, এখন এখানে মিলাই দেখো কোনটা এক্স অক্ষের সমান্তরাল। প্রথমে কি বলছে, আই ক্যাপ ক্রস, একটা ব্যাপার হলো কি, এখানে তোমার ইয়া দেওয়া আছে, ডট দেওয়া আছে, এগুলো আসলে ক্রস হবে, ক্রস করে দিই আগেই, নাহলে পরে কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, এখন তুমি মিলাও, আই জে করে কি হয় ভাইয়া, কে ক্যাপ হয়, আমরা জানি। কে কে জে কি হয়, আমরা তো আই জে কে পড়ছি, জে কে, তাহলে এটা কি হবে, মাইনাস আই ক্যাপ হবে, উল্টাটা। আচ্ছা, আই জে হলে কি হবে ভাইয়া, কে ক্যাপ হবে। তারপরে কে কে আর আই মিলে কি হয়, কে আই কে আই কে আই কে আই মিলে হয় প্লাস জে ক্যাপ, প্লাস জে ক্যাপ। তারপর আই জে হলে কি হবে, কে ক্যাপ ক্রস কে ক্যাপ 0, ক্রস দিলে তো নাল হয়ে যাচ্ছে। কে জে মানে কি ভাই, আই ক্যাপ হবে কি না, জে কে হলে আই ক্যাপ হইতো, কে জে কি উল্টা লাগতেছে না, তাহলে মাইনাস আই ক্যাপ। আচ্ছা, মাইনাস আই ক্যাপ ক্রস কে ক্যাপ, এটা কি দেখো, কে মাইনাস আই ক্যাপ, মাইনাস আগে থাকলো, তারপর আই ক্যাপ ক্রস কে ক্যাপ, কে আই হলে কি হয় ভাইয়া, কে আই মানে প্লাস জে ক্যাপ, তাই না? আই জে কে আই, কে আই, কিন্তু এখানে কি আছে, আই কে, তার মানে কি হবে, মাইনাস হবে, আগে থেকে একটা মাইনাস আছে, আই কে এর জন্য আরেকটা মাইনাস, তাহলে কি হবে, মাইনাস জে ক্যাপ, আলটিমেটলি প্লাস জে ক্যাপ। সো এগুলোর মধ্যে কোনটা এক্স অক্ষের সমান্তরাল, যেটা আই ক্যাপ আছে সেটা, তাহলে সঠিক উত্তর হলো এ নাম্বার। সো আশা করি আমরা এটা বুঝছি, তোমরা একবার নিজেরা মাথার মধ্যে ঢুকায় নাও, আই জে কে আই, আই জে কে আই, জে এর পরে কে আসবে, এখন যদি কে জে হয় তাহলে মাইনাস আই ক্যাপ, আবার কে আই যদি আই কে হয় মাইনাস জে ক্যাপ, বুঝছো? তার মানে দুইটার মধ্যে যে কোনো, মানে ধরো দুইটা যদি থাকে, 3 নাম্বারটা তো হবেই আনসার, সামনে প্লাস না মাইনাস, আমরা এই ছন্দ দেখে বুঝবো। আই জে কে আই যদি মেনটেন করে তাহলে প্লাস, আর যদি উল্টাটা হয়, যে আই জে বদলে জে আই হইলো, তার বদলে হইলো আই কে হইলো, এরকম, তখন মাইনাস হবে সামনে। তারপর দেখো আই প্লাস জে এবং আই মাইনাস জে, এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করে ভাইয়া? প্রথমে হচ্ছে এদের জন্য আমরা কি করি, এদের মধ্যে আমরা ডট গুণফল করি। ডট গুণফল করলে কি হয়, আই ক্যাপ প্লাস জে ক্যাপ ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, ডট করি, তাহলে কি আসে, আই ক্যাপ ডট আই ক্যাপ, এটা ভ্যালু কত, 1 প্লাস 1, তারপর আই ক্যাপ ক্রস ডট জে ক্যাপ, মানে জে ক্যাপ ডট আই ক্যাপ, এটা ভ্যালু কত, 0,
কারণ কি এদের মধ্যে 1.1 ইন্টু cos 90 ডিগ্রি আসে, তাই না? cos 90 মানে তো জিরোই, যেহেতু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তার মাইনাস দেখো মাইনাস জে ক্যাপ ডট আই ক্যাপ, এটা ভ্যালু 90 ডিগ্রি, মানে cos 90, তার মানে এটাও জিরো। এখন দেখো মাইনাস জে ক্যাপ ডট জে ক্যাপ আসে প্লাস, আবার মাইনাস জে ক্যাপ ডট জে ক্যাপ, এটা ভ্যালু কত ভাই? -1। তাহলে এখানে কি +1 ছিল -1, সো আলটিমেটলি 1 - 1 0। তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফল যদি 0 হয় তারা পরস্পর কি হয়? লম্ব হয়। ডট গুণফল 0 হলে পরস্পর লম্ব হয়, এটাই। তারপর দেখো অবস্থান ভেক্টর xi ক্যাপ প্লাস yj ক্যাপ, এর ক্ষেত্রে x কি? x হলো আনুভূমিক উপাংশ আমরা জানি, y হলো লম্ব উপাংশ, ঠিক আছে? আর এর ভ্যালু কি? √x² প্লাস y²। ওকে, আচ্ছা দাঁড়া আমি একটু চেক দিয়ে দেখি ক্লাস রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের এটা সঠিক উত্তর হচ্ছে 1 2 3 সবগুলাই। এরপর দেখো যদি a প্লাস b ভেক্টরের ভ্যালু a মাইনাস b এর সমান হয়, ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত? তাহলে ভাই আমার আগে ভ্যালুর ফর্মুলা জানতে হবে, তাই না? ভ্যালুর ফর্মুলা হচ্ছে a প্লাস b এর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টুয়াইস ab cos আলফা, আলফা যদি অ্যাঙ্গেল হয়। এটার জন্য a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস ab cos আলফা, সোজা কথা, একটা প্লাস আর একটা মাইনাস, a স্কয়ার b স্কয়ার কাটাকাটি যাবে, টুয়াইস ab ও কাটাকাটি যাবে, একটা cos আলফা সমান কি আসে ভাইয়া? মাইনাস cos আলফা। তাহলে 2 cos আলফা সমান কি? ঠিক আছে, 2 cos আলফা সমান হবে 0। তাহলে কি হবে ভাইয়া? cos আলফা সমান হবে 0, আলফা সমান হবে 90 ডিগ্রি। আলফা কি? 90 ডিগ্রি। সেখানে 90 ডিগ্রি যখন হবে তখন ওই ভেক্টরের যোগফলের মানও যা, বিয়োগফলের মানও তা হবে, ঠিক আছে? যোগফলের মানও যেটা, বিয়োগফলের মানও সেটা। আরো এক্সট্রা ইনফো হিসেবে যেটা অ্যাড করি, দুইটা ভেক্টর যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তখন যোগফল আর বিয়োগফলের মধ্যে, মানে এইটা ভেক্টর আর এই ভেক্টর, এই দুইটা মধ্যবর্তী অ্যাঙ্গেলও 90 ডিগ্রি হয়, বুঝছো? যোগফল আর বিয়োগফলের মধ্যবর্তী অ্যাঙ্গেলও 90 ডিগ্রি হয়। একটু ভালোভাবে বুঝাই, দেখো এটা হচ্ছে a ভেক্টর, এটা হলো b ভেক্টর, এরাই আছে 90 ডিগ্রিতে, 1 নাম্বার। এখন এদের যোগফলটা এই দিক বরাবর, আর বিয়োগফলটা এটাকে ধরো বর্ধিত করে দিলাম, তারপর বিয়োগফলটা এই দিক বরাবর। সো এই যোগফল বিয়োগফলের মধ্যে অ্যাঙ্গেলটাও আবার 90 ডিগ্রি হবে, বুঝছো? এর আগে আমরা কি বললাম? তুমি বলতে পারছো ভাইয়া আপনি কিভাবে বুঝলেন যে a আর b 90 ডিগ্রিতে আছে? আরে ভাই আমরা তো এটাই বের করলাম না, যে আলফা সমান 90 ডিগ্রি, যেটা ভেক্টরদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, এই জন্য এটা হিসাব করে আঁকছি। তখন আবার যেটা হয়, এই যে যোগফল আর এটা যে বিয়োগফল, বিয়োগফল মানে এটা বিটা মাইনাস, এই জন্য। আচ্ছা, তাহলে যোগফল আর বিয়োগফলের মধ্যেও দেখো অ্যাঙ্গেলটা কি হয়? 90 ডিগ্রি হয়। আশা করি বুঝছি। আমার পরেরটায় যাই। তিনটা ভেক্টর পি কিউ আর এস একই তলে অবস্থান করবে কখন? যখন এদের ক্রস আর ডট মিলে কি হবে? 0 হবে। এটা ঘন সামান্তরিক আয়তনটা যখন 0 হয়। তারপর দেখো কি বলছে, এটাও যে এটাও যে, তাহলে কি হবে ভাইয়া? সদৃশ্য ভেক্টর। মান কি একই? না, তাহলে বিপরীত ভেক্টর, কারণ একটা আরেকটার অপোজিট মান। অপোজিট বলতে মাইনাস না, আমি বলছি উপর নিচে আর কি, গুণাত্মক বিপরীত যেটাকে বলে। আর পরস্পর কি লম্ব। কেমনে লম্ব হয় ভাই? একটা তো যে আর একটাও যে, তাহলে এটা হবে না। এটা কি? 1 আর 2। ওকে, এরপর দেখো দুইটা ভেক্টর এ ও বি কোন শর্তে a প্লাস বি আর a মাইনাস বি হবে? বলো তো কোন শর্তে? যদি b 0 হয়, এটাও 0 এটাও 0, তাহলে a এর সাথে b যোগ করাও যা, 0 বিয়োগ করাও তা। তাহলে b যদি 0 হয় তাহলে হবে आंसर। বাকিগুলো ভাই আমি খুঁজে দেখবো না, তোমরা খুঁজে দেখো, আর এটা সঠিক উত্তর এটাই। তারপর দেখো দুইটা একক ভেক্টরের যোগফল যদি একক ভেক্টর হয়, তাদের মধ্যবর্তী কোণ 120, লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, বিয়োগফলের মান √3। এখন এটা তো জানি যে দুইটা ভেক্টর একক ভেক্টর, সমান ভেক্টরের লব্ধি কি করে? এদেরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে 2 নম্বর পয়েন্ট নিয়ে কোনো ডাউট নাই। ডাউট হলো 1 আর ইয়াতে 3 নাম্বার। তাহলে দেখো মধ্যবর্তী কোণটা আমার বের করতে হবে। তাহলে আমার এটা 1 একক ভেক্টর যেহেতু, √1² প্লাস 1² ওই যে a² b² প্লাস 2 × 1 × 1 cos আলফা। এখন আমার আলফা বের করতে হবে, স্কয়ার করে দাও, কি আসে এখানে? 1 সমান 2 প্লাস 2 cos আলফা। তাহলে কি আসে? -1 সমান 2 cos আলফা
বা cos আলফা সমান মাইনাস হাফ, তাহলে আলফা সমান কি ভাইয়া 120 ডিগ্রি। ওকে, 1 নাম্বার বুঝলাম। এখন এই 120 ডিগ্রি করে দেখি বিয়োগফল টিকে কিনা। বিয়োগফলের জন্য রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মাইনাস 2.1.1 cos আলফার ভ্যালু কত, হাফ। তাহলে মাইনাস হাফে কি হয় ভাইয়া, মাইনাস হাফ আর 2 মিলে প্লাস হয়ে যায়, তাই না? তাহলে 1 প্লাস 1 প্লাস 1 কি আসে, √3 আসে। তাহলে এই মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে গেল এখানে, তাহলে কি আসলো, √3। তার মানে আমাদের কি সবগুলাই সঠিক, 1 2 3 তিনটাই সঠিক। ওকে, তারপর দেখো i প্লাস এটা কিভাবে করা যায়, i ক্যাপ ক্রস কে ক্যাপ প্লাস জে ক্যাপ ক্রস কে ক্যাপ। তো ভাই i কে এটা কি কে i এর বিপরীত না, তাহলে মাইনাস জে ক্যাপ, জে কে ঠিক আছে একই সিয়াল, তাহলে ভাই i ক্যাপ। তাহলে দেখো কি হবে, i মাইনাস জে ক্যাপ, i মাইনাস জে ক্যাপ কই আছে, এখানে নাই, এই সিনেমা পোর্শনের টাইপিং মিস্টেক আছে, এটা হবে i ক্যাপ মাইনাস জে ক্যাপ। ঠিক আছে, এখন দেখো p ডট কিউ এর মান বের করো, এগুলা তোমরা নিজেরাই করবা, এখানে আমরা রিপিট করব না। yz সমতলে ভেক্টরের দৈর্ঘ্য কত, yz সমতলে ভেক্টরের দৈর্ঘ্য, তার মানে যেটা বলবে ওইটার স্কয়ার হবে, বুঝছো? yz বললে y এর উপর স্কয়ার প্লাস z এর উপর স্কয়ার, এটা রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা কি হয় রুট ওভার 25, তাহলে কি রুট ওভার 25। কোনটা z অক্ষের সমান্তরাল, এখানেও আসলে তোমার আগের মতো কি হয় বুঝছো, ক্রস গুলো হবে, তোমরা নিজেরা একবার প্র্যাকটিস করে দেখো কোনটা হবে z অক্ষের সমান্তরাল, তাহলে কে হইতে হবে, হ্যাঁ এই যে এটার কথা খেয়াল করো, দেখো আমি চোখ দিয়ে তাকাই বুঝতেছি যে জে আর কে মিলাই কি হয় ভাইয়া, আই ক্যাপ হবে, আই ক্যাপ ক্রস জে ক্যাপ কি হয়, কে ক্যাপ হয়, তাহলে এটাই তো জেড অক্ষের সমান্তরাল। বাকিগুলো তার মানে হবে না, তোমরা তাহলে করে দেখতে পারো কোনটা কি হয়। নিচে কোন ভেক্টর দিক নির্দিষ্ট না, ওই যে আগেই বলছি শূন্য ভেক্টরে কোনো নির্দিষ্ট দিক নাই। কোন ভেক্টর পাদবিন্দু নির্দিষ্ট, এই যে সীমাবদ্ধ ভেক্টরের বা সমপ্রারম্ভিক যদি হয় তাহলে পাদবিন্দু নির্দিষ্ট। নিচে কোনটাতে সবগুলা ভেক্টর রাশি, সবগুলা ভেক্টর রাশি কোথায়, এখানে চাপ হবে না, তারপরে এখানে কি হবে না, চৌম্বক ক্ষেত্র টর্ক কৌণিক সরণ আছে, বিদ্যুৎ মাত্রা এখানে হবে না, এখানে ভর হবে না, সময় হবে না, তাহলে এইটা হলো সঠিক আছে, তাই না? চৌম্বক ক্ষেত্র টর্ক আর কৌণিক সরণ এগুলা সবগুলা কি ভেক্টর রাশি, চৌম্বক ক্ষেত্র টর্ক কৌণিক সরণ, কৌণিক সবগুলাই কিন্তু ভেক্টর মোটামুটি। আচ্ছা এখন আসি 12টা 15তে পি ক্রস কিউ এর দিক কি হবে, এই তো খেলা লেগে গেছে। এখন দেখো ঘড়ি কোন দিকে আছে, পশ্চিমে, তাহলে এটা হলো পশ্চিম, ঠিক আছে, এটাকে বুঝো, এটা হলো পশ্চিমে, ধরো আমার বোর্ডটা বলা আছে ঘড়ি পশ্চিম দলে টাঙানো আছে, ওই ঘন্টার কাঁটাকে পি, মিনিটের কাঁটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। 12টা 15 মিনিটে কি হবে, তাহলে ঘন্টার কাঁটা এদিকে, বুঝছো এটা পি, 12টা 15তে ধরলাম, পিটা আসলে একটু সরে থাকে, সরি আমার একটু ভুল হয়েছে আঁকতে, পিটা একটু সরে থাকবে, তাহলে এটা হলো পি আর কিউ হচ্ছে এদিকে, তাই না? কিউ ওদিকে। এখন দেখো পি ক্রস কিউ দিক কোন দিকে হবে, এই দিকে তুমি ক্রস গুণফল করো আগের মতো, কোন দিকে হবে, ভিতর দিকে না? তাহলে যেহেতু আসছে পশ্চিম দিকে, আমি কি বলছিলাম বোর্ডটা ভাবো পশ্চিম দিকে, তাহলে আমার দিকটাও কোন দিকে হচ্ছে, পশ্চিম দিকেই হচ্ছে, ঠিক আছে। আর যদি বলতে হয় কিউ ক্রস পি, তখন কি হইতো, কিউ ক্রস পি হলে এই যে এইভাবে ঘুরাইতাম বাইরের দিকে, তাহলে তখন পূর্ব দিক হইতো, এটা বোর্ড আছে পশ্চিমে, তাহলে তখন হইতো পূর্ব দিক। এখন দেখো ঘড়িতে যখন 12টা বাজে, যখন 12টা বাজে এটা যদি কিউ হয়, পিও ওই বরাবর থাকবে না, মানে পি আর কিউ, এটা পি ধরলাম এটা কিউ ধরলাম, একই দিকে থাকে, সোজাসুজি মানে এক লাইনে থাকে, এক লাইনে থাকলে কি হবে, অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি, 0 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয় তখন কি হবে, ক্রস গুণফল 0 হবে, তখন কি হয়, ক্রস গুণফলটা 0 হয়, 0 ডিগ্রি অ্যাঙ্গেল হলে ক্রস গুণফল 0। তারপর দেখো একটা ভেক্টর কার্ল যদি 0 হয়, এটা কি কার্ল, কার্ল 0 হলে এই ভেক্টর অঘূর্ণনশীল সংরক্ষণশীল। হ্যাঁ দেখো যেটা ঘুরতেছে না, ধরো আমি না যদি না ঘুরি, তাহলে আমার যে ডান হাত এটা ডান দিকে আছে, বাম হাত বাম দিকে আছে, তাই না? এরকম যদি আমি ঘুরি তখন তো উল্টা হয়ে গেল, এখন ধরো ডান দিকে ইয়া হয়ে গেল না, এখন হাতগুলো আলাদা হয়ে যাচ্ছে এরকম, তাহলে ঘুরলে সংরক্ষিত হয় না, এটা খেয়াল রাখবে যে ঘুরলে সংরক্ষিত হচ্ছে না, যেহেতু এটা ঘুরতেছে না অঘূর্ণায়নশীল, তাহলে কি হবে, সংরক্ষিত হবে এবং সলিনয়েডাল কি না, না কার্ল দিয়ে বুঝতেছি, এখানে সলিনয়েডাল কইতে আসলো, ডাইভারজেন্স হইলে বলতে পারতাম সলিনয়েডাল কিনা, ডাইভারজেন্স তো দেওয়া নাই, শুধু কার্ল দেওয়া আছে, সেখান থেকে ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল এটা জানা যাবে।
এরপর আসো, দুইটা ভেক্টর এ আর বি এর মধ্যবর্তী স্কেলার গুণফল 18, ভেক্টর গুণফলের মান কত 6√3। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? তাহলে স্কেলার গুণফল কি এ বি cos থিটা, এটা 18, আর এ বি sin থিটা ভেক্টর গুণফল 6√3। তাহলে tan থিটা সমান কি ভাইয়া √3/3 আসে, তাই না? বা 1/√3, 1/√3 ভ্যালু মানে কি tan 30 ডিগ্রি, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। তারপর সংযুক্ত সর্বনিম্ন সময় যদি যায়, সময় হলে কি হয় একদম লম্ব হয়ে যাইতে হয়, তাই না? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে উত্তর হবে 90 ডিগ্রি সর্বনিম্ন সময় বলছে। তারপর এক বিন্দুতে ক্রিয়াশীল পি আর পি এর ঋণাত্মক ভেক্টরের লব্ধি মান কত? মানে পিও আছে মাইনাস পিও আছে, তাহলে কি হবে লব্ধি 0। ওকে, তারপর একটা ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3 একক হলে এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল উপাংশের মান কত? তাহলে এইটা হলো ভেক্টর 30 ডিগ্রি কোণে আছে, ভেক্টর ধরলাম পি, তাহলে পি cos 30 কত ভাইয়া? এটা তো বের করা লাগবে। আচ্ছা, এখন বলা আছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি থাকে পি sin 30, পি sin 30 সমান বলা আছে 3, তাহলে পি সমান কি পি ইন্টু হাফ সমান 3, পি সমান 6, তাহলে 6 cos 30 ভ্যালু কত 6 ইন্টু √3/2, তাহলে 3√3, আমাদের উত্তর কি 3√3 একক। আচ্ছা, তারপর দেখো নিচে কোনটা সঠিক, থিটা অ্যাঙ্গেল দেখছো কোথায় দেওয়া আছে? নরমালি থিটা আসলে সামনেটা হয়, কিন্তু এখানে থিটাটা কোন দিকে? এই যে ভিতর দিকে, এই জায়গায় হলো থিটা। তাহলে তুমি দেখো cos থিটা কোন দিকে ভাইয়া? এটা যদি রশি টান হয় cos থিটা কি পাড়ের দিকে না? তাহলে t cos থিটাকে আমরা কি করি হাল দ্বারা বা নৌকার যে বৈঠা আছে সেটা দিয়ে প্রশমিত করি, তাহলে আগাবে কোন দিকে ভাইয়া? এইটার যে লম্বাংশ আছে অর্থাৎ t sin থিটা, এইটা বরাবর t sin থিটা। আর থিটার মান যত বাড়ে তত কি হয় sin থিটার ভ্যালু বাড়ে, তখন তাহলে দেখো থিটা যদি আপ হয় তাহলে sin থিটা বাড়বে, sin থিটা বাড়লে দ্রুত আগাবে। কিন্তু এখানে কি বলছি, থিটা মান কমলে নাকি বেগ বৃদ্ধি পায়? এটা কি হবে না, থিটা কি করতে হবে বাড়তে হবে, বাড়লে বেগ বাড়বে, কারণ তখন t sin থিটার ভ্যালুটা বাড়তেছে। সো সঠিক উত্তর 1 আর 2। এরপর দেখো ভেক্টরের এ এর মান কত? কি বলছে এ এর OX, মানে ধরো এটা ওয়ে ভেক্টর, তো এটার OX উপাংশর মান হলো 5√3 আর এটা হলো 5, তাহলে এটা যদি এটা হয় তাহলে এ ভেক্টরের ভ্যালু কত? √of 5√3 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে এটা কি √5 স্কয়ার ইন্টু 3, তাহলে কি হয় 75, 75 প্লাস 25, তাহলে এটা কি 10। ওকে 10। এখন বলছে এর ভ্যালু কত 10 হবে, তাহলে বুঝছো তো নাকি? একটা এক্স অক্ষ বরাবর উপাংশ, একটা ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তো মেইন ভেক্টরটা কি হবে? এই দুইটা রুট করলে মানে স্কয়ার করে যদি রুট করি সেটাই তো হবে, তো সেটা ভ্যালু আসে 10। এখন আলফা আর থিটার মধ্যে সম্পর্ক বোঝাইছে ভাই, আলফা কে? আলফা হলো এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল, থিটা হলো ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল। আচ্ছা আলফা, এখন তুমি বলো 10 এর সাথে আমি যদি cos আলফা নিই, 10 cos আলফা সমান কি বলো OX বরাবর উপাংশ 5√3, তাহলে cos আলফা সমান কি √3/2, তাহলে আলফা সমান কি 30 ডিগ্রি। আলফা যদি 30 হয় থিটা কি হবে তাহলে 60 ডিগ্রি, তাহলে থিটা সমান কি ভাইয়া 2 আলফা, থিটা সমান 2 আলফা। নিচের কোনটা এই ভেক্টরের সমান্তরাল? দেখো এখানে আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে, দিক একই আছে না, i ক্যাপ ক্রস j ক্যাপের দিকে, তাহলে দেখো 2 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ, এটাকে কি লেখা যায় 2 কমন নিয়ে i ক্যাপ প্লাস j ক্যাপের দিকে, তাহলে এখানে কি হবে দিকটা একই আছে না, শুধুমাত্র মান চেঞ্জ হয়েছে, মানটা দ্বিগুণ আর কিছু না। তো এখানে উত্তর হলো সি। বাকি অপশনগুলো দেখো এটা দিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কোন ভেক্টর ক্ষেত্রে কার্ল যদি শূন্য না হয় তাহলে কি হবে, শূন্য না কিন্তু তাহলে ঘুরতেছে, ঘুরলে কি সংরক্ষিত হবে না, অসংরক্ষণশীল হবে, সলিনয়েডাল কিনা এটা বলা যাবে না, তাহলে 1 আর 2। তারপর দেখো সামনে কর্ণ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে এটা আমরা কি করব, এটা ওই যে কর্ণ দেওয়া থাকলে কি হবে হাফ করে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা তুমি নির্ণয় দিয়ে করবা, এটা তোমাদের হোমওয়ার্ক ভাবতে পারো HW, কারণ এটা ক্যালকুলেটর দিয়ে করলে সবথেকে ইজি, তোমরা আশা করি ক্যালকুলেটর হাক জানো কিভাবে ভেক্টরগুলো আগে তুলতে হয় ক্যালকুলেটরে, তারপর ক্রস করতে হবে এবং সামনে হাফ বসাইতে হবে, এটাই আমি এখানে করে দেখাইলাম না, নির্ণয় দিয়ে করা এগুলা।
পেইন লাগতেছে, বুঝছো? সো তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করে নিও। তারপরে দেখো, একটা জাহাজ সোজা পূর্ব দিকে ঘন্টায় 75 কিলোমিটার বেগে এবং অপর একটা জাহাজ সোজা উত্তর দিকে ঘন্টায় 45 কিলোমিটার বেগে চলতেছে। প্রথম জাহাজের যাত্রীর নিকট দ্বিতীয় জাহাজের বেগের দিক কোন দিকে মনে হবে? তাহলে কোন দিকে বেগের দিক, এটা কিভাবে পাবো আমরা? আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, আমরা এখানে খেয়াল রাখবো কার সাপেক্ষে কে দেখবে। দেখবে প্রথম জাহাজের যাত্রীর নিকট, তার মানে বুঝছো এখানে যদি আমরা আঁকি প্রথম জাহাজ কোন দিকে? পূর্ব দিকে। আমরা জানি ডান দিক পূর্ব দিকে হয়, তাহলে এটা হচ্ছে পূর্ব দিকে, পূর্ব দিক। সো এখানে কি 75 কিলোমিটার পার আওয়ার বেগে। আচ্ছা, আর উত্তর দিকে উপরেরটা আমরা যদি আঁকি তাহলে এটা 45। এখন কার সাপেক্ষে ভাইয়া? প্রথম জাহাজে যাত্রীর নিকট, তাহলে যার সাপেক্ষে সে বিয়োগ, যার সাপেক্ষে সে উল্টা দিকে আসবে আর কি, বিয়োগ হবে সোজা কথা, তাহলে এই দিকে। সো এটা হলো কি, এখন ধরো 75 কিলোমিটার পাওয়ার বিপরীত দিকে, তাহলে এইটা আর এইটা এদের লব্ধি কোন দিকে ভাই? এই দিকে হবে, লব্ধি এই দিকে হবে। আমাদের এই অ্যাঙ্গেলটা দরকার, তাই না? এই অ্যাঙ্গেলটাকে বের করি। এখন এই ত্রিভুজে এই ছোট অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো, এইটার ভ্যালু হচ্ছে 75, এটা 45। আমরা এটা বলতে পারি না tan ইনভার্স 75 প্লাস 45, এটা হলে থিটার ভ্যালু, থিটার সমান এটা কত আসে? tan ইনভার্স অফ 75 বাই 45, 59.04 এত ডিগ্রি। তাহলে দেখো এখানে কি অপশন আছে পূর্ব দিকের সাথে উত্তর দিকে? না, পূর্ব দিকের সাথে উত্তর দিকে হলে কি হবে ভাই? আরো 90 ডিগ্রি যোগ হবে না? তাহলে প্লাস 90 ডিগ্রি করো, কত আসে? প্লাস 90 ডিগ্রি করলে আসে তোমার 149.04, এটা। তাহলে কি পূর্ব দিকের সাথে 149.04 ডিগ্রি কোন দিকে? উত্তর দিকে। পূর্ব দিকের সাথে 149.04 ডিগ্রি কোণে উত্তর দিকে আসতেছে। ওকে, পরেরটা দেখো, নিচে কোনটা স্কেলার রাশি? তাহলে স্কেলার রাশি কোনটা? যার ডট গুণফল সেটাই স্কেলার রাশি। এরপর দেখো, সর্বনিম্ন কত সময় সাঁতারু নদী পার দিয়ে অপর পারে পৌঁছাবে? ওই যে আবার সেই সাঁতারুর ম্যাথ, এটা তোমার নিজেরাই সলভ করবা, আমি আর করতেছি না, একই জিনিস বারবার রিপিট করার দরকার নেই। নিচে কোনটা ভেক্টর রাশি? পারবা? এখানে ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি হইতো, কিন্তু ক্ষেত্রফল থেকে বেশি ভালো ভেক্টর রাশি হচ্ছে টর্ক, বুঝছো? ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি আমরা ধরি কখনো কখনো, কিন্তু টর্কটা হচ্ছে এখানে মেইন। ক্ষেত্রফল যদি ভেক্টর হয়, ক্ষেত্রফলের দিক কোন দিকে হয়? ক্ষেত্রফলের সাথে লম্ব বরাবর, তাই না? যেহেতু টর্ক আছে, টর্ককে আনসার ধরবো আমরা। কিউ ও আর ভেক্টর নিচে কোনটা? আচ্ছা, ও আর। ও আর এর জন্য কি করতেছি ভাই? আগে এক্স অক্ষ বরাবর 2 আগাচ্ছি, তারপর ওয়াই অক্ষ বরাবর 2 আগালাম, তাই না? 2 2। তাহলে ওয়ার এর ভ্যালু কত? রুট ওভার 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার, মানে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা হলো ভ্যালু। আচ্ছা, আর যদি আমরা দিক নির্দেশ করি, ও আর কোন তলে আছে? xy তলে, তাহলে প্রথমে হলো কি 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, xy তলে যেহেতু। এখন OPQR, OPQR এটা ক্ষেত্রফল নিচে কোনটা? তাহলে ওয়ার এর ভ্যালু কি ভাই? রুট ওভার 2। দেখো এটা কি ছিল? 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার, তাহলে কি রুট ওভার 8। আচ্ছা, রুট 8 এর ভ্যালু কত আবার? 2 রুট 2, এটা হলো 2 রুট 2, 2 রুট 2। আচ্ছা, 2 রুট 2, আর এটা কি? এটা ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 রুট 2 ইনটু 2 কত হয়? OPQR এর ক্ষেত্রফল নিচের কোনটা? 2 রুট 2 ইনটু 2, এটা হবে কি 4 রুট 2। সেখানে উত্তরটা 4 রুট 2 হবে, বুঝছো? কিন্তু এখানে কি আছে অপশনে? নাই, তার মানে এটা কি আমাদের ভুল আছে? আমাদের উত্তর কি হয় ভাইয়া? 4 রুট 2, এটা খেয়াল রাখবো। এরপরে প্রশ্নে আসি, ভেক্টর গুণনে প্রাপ্ত একক ভেক্টরের দিক পাওয়ার ক্ষেত্রে কোনটা সঠিক? একক ভেক্টরের জন্য আমরা কি করি? ডান হাতি নিয়ম ইউজ করি, এবং ওই দিকটা কি হয়? ওই দুটো ভেক্টরের সাথে লম্ব, তাই না? তাহলে কি গুণনকৃত ভেক্টর দ্বয়ের সাথে লম্ব হবে, এটা হলো সঠিক উত্তর। বাম হাতি নিয়ম তো হবে না, ডান হাতি নিয়ম হবে। ঘড়ি সমাবর্তী বেলায় উপর দিকে, দেখো ঘড়ি সমাবর্তী মানে কি? ঘড়ি যদি এরকম হয়, তাহলে ঘড়ি কি 12টা থেকে 3টার দিকে আসে, এইরকম করলে কি ভিতর দিকে হয় না? তাহলে এটা উপর দিকে হবে না, ঘড়ি সমাবর্তী হলে হবে নিচের দিকে। আর যদি ঘড়ি বিষমবর্তী হয় তাহলে উপরের দিকে হবে, বুঝছো? তাহলে এখানে উল্টাটা বলা আছে, মানে ধরো এই লাইনে ঘড়ি আছে, তাহলে ঘড়ি যদি সমবর্তী হয় তাহলে 12 থেকে 3 চিন্তা করো, নিচের দিকে। আবার যদি বিষমবর্তী হয় 3 থেকে 12 দিকে ঘোরাও, মানে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, 3 থেকে 12 দিকে, তাহলে কি থাম্ব উপরের দিকে না? এরকম থাম্ব মানে আর কি বুড়ো আঙ্গুল। দুইটা দিক রাশি বা ভেক্টর রাশি প্রত্যেকটার মান 4 একক,
যে কোনো বিন্দুতে পরস্পর সাথে 120 ডিগ্রি করে ক্রিয়াশীল, তাহলে ভেক্টরের লব্ধি কি হবে 60 ডিগ্রি, মানে দুইটাই যেহেতু পি, এটাও যেহেতু পি, তাহলে আমার কি লব্ধি এই দিক বরাবর হবে না, আর এটা কি হবে 60 ডিগ্রি হবে। তো দেখো ভেক্টর রূপে প্রকাশিত ভরবেগ সমূহের লব্ধি সংরক্ষণের ক্ষেত্রে যে কোনো দিকে ওই লব্ধির উপাংশ কি হবে সংরক্ষিত থাকবে। তাহলে কি হয় ভরবেগ সমূহ যদি আমরা করি লব্ধি সংরক্ষণের ক্ষেত্রে, হ্যাঁ যে কোনো দিকে লব্ধি উপাংশ ঠিক থাকবে। যে কোনো দিকে উপাংশ বের করার পর ভেক্টর চিহ্ন ব্যবহার না করলেও চলে, ভরবেগ যদি ভেক্টরে প্রকাশিত হয় তবে এর দিক উল্লেখ করতে হয়। তাহলে এটা বলো ভরবেগ যদি প্রকাশিত হয় তাহলে এটা দিক উল্লেখ করতে হবে আই ক্যাপ বরাবর নাকি জে ক্যাপ, ঠিক আছে। এরপরটা যে কোনো দিকে উপাংশ বের করার পর ভেক্টর চিহ্ন ব্যবহার না করলেও চলে, আমরা যদি বলি যে এক্স অক্ষ বরাবর উপাংশ এইটা, তাহলে ওখানে কি আই ক্যাপ বলার দরকার আছে, উপাংশটা না করলেও চলে মানে যে কোনো দিকে। আবার যে কোনো দিকে ওই লব্ধি উপাংশ সংরক্ষিত থাকে, যেমন ভরবেগের কথা চিন্তা করো, আমরা করি না যে এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকবে, ওয়াই অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকবে এরকম। সো এখানে তিনটা অপশনই সঠিক, যদিও মানে প্রশ্নটা একটু উল্টাপাল্টা, বাট আলটিমেটলি আসলে ঘুরায় পেঁচায় তিনটাই সঠিক হয় এরকম। বিনিময় সূত্র মেনে চলে কোনটা, ভেক্টরের ডট গুণফল আর যোগ, তাই না, ক্রস গুণফল তো বিনিময় করা যায় না, করলে মাইনাস চলে আসে। তারপর এ বি দুইটা ভ্যালু হচ্ছে 3, এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এ আর বি কত, আচ্ছা দেখো তখন কি হয় এ বি ক্রস গুণফল হলে কি হবে sin থিটা, তাহলে এটাও 3 এটাও 3 কি হবে 9 sin থিটা, তাহলে সঠিক উত্তর হলো 9 sin থিটা। ওকে, এরপর আসি আমরা নিচের কোনটা ভেক্টরের কার্ল, কার্ল কি যে ক্রস যেটাতে আছে, একটা কার আর একটা মোটরসাইকেল একই দিকে ভিসি আর ভিএম এ গতিশীল, তাহলে কার সাপেক্ষে হয় কারের সাপেক্ষে, কারের সাপেক্ষে হলে কি হবে যার সাপেক্ষে সে বিয়োগ, তাহলে ভিএম মাইনাস ভিসি হবে, যার সাপেক্ষে সে বিয়োগ। নিচের কোনটার দিক নির্দিষ্ট না, আমরা জানি কোন ভেক্টর শূন্য ভেক্টরের দিক নির্দিষ্ট না। চিত্র অনুযায়ী বি ভেক্টরের উপর এর অভিক্ষেপ কোনটা, দেখো যার উপর সে কি হয় নিচে হয় না, যার উপরে সে নিচে, যার উপরে সে নিচে, এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টর, এইটা যার উপরে সে নিচে হবে। অথবা আমরা এটা ভাবতে পারি যে a cos থিটা এটা সমান কি a ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই বি, এটা। এরপর দেখো a সমান যদি হয় i ক্যাপ ক্রস জে প্লাস জে ক্যাপ, b সমান যদি হয় k ক্যাপ, c সমান যদি হয় i ক্যাপ মাইনাস জে ক্যাপ, এগুলার বেলায় a আর c একই রেখার উপর অবস্থিত, একই রেখার উপর অবস্থিত কিনা, b আর c পরস্পর লম্ব, হ্যাঁ b আছে z অক্ষে আর এটা হলো কি আছে x y তলে, তাহলে এরা পরস্পর লম্ব, ঠিক আছে। তারপর দেখো a আর c অঘূর্ণনশীল, সো আমরা যদি এখানে করি দেখো a ও c একই রেখার উপর অবস্থিত কিনা, a ও c কি একই রেখা হবে, যদি একই রেখা মানে কি হইতো তোমার ধরো 2 দিয়ে গুণ হলো 2i ক্যাপ প্লাস j ক্যাপ, এটাকে 2 দিয়ে গুণ করলাম তখন হইতো একই রেখা, মানে একটা ভেক্টর ওইটাকে জাস্ট মান বৃদ্ধি করলাম। কিন্তু এখানে তো দেখো একটা মাইনাস j ক্যাপ একটা প্লাস j ক্যাপ, তাহলে তো একই রেখা কখনোই হচ্ছে না, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 2 3। এখন কথা হলো ভাইয়া অঘূর্ণনশীল কিনা, এটা কি আমরা চেক করে দেখবো নাকি, a ও c অঘূর্ণনশীল, তাহলে এই ভেক্টরের কথা চিন্তা করো, তুমি এই ভেক্টরের কার্ল নির্ণয় করতে যদি যাও, এই ভেক্টরের কার্ল নির্ণয় করতে গেলে আমরা কি দেখবো, এখানে কি xy আছে তোমার কোনো না, এটা হলো 1 এটা হলো 1, সো আমরা যখন ধরো এরকম করবো যে ddx অফ 1 এইরকম আসবে, সেটা কি 0 আসে না আলটিমেটলি, মাথায় রাখবে এটা যে এগুলোর মধ্যে কোনো xy নাই, যেহেতু কোনো চলকই নাই, তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা এগুলা তাহলে কি আসবে সবগুলা 0 আসবে না, তার মানে তো এগুলা আসবে, সোজা কথা a আর b এর কার্ল মানে a আর c এর কার্ল গুলো কি আসবে 0 আসবে, কারণ এখানে তো কোনো x y z এগুলা কোনো চলক নাই, চলক না থাকলে অংশটা 0 আসবে, 0 মানে কি কার্ল শূন্য মানেই অঘূর্ণনশীল, তাই না। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 আর 3, ভেক্টর অঘূর্ণনশীল আর এটা হচ্ছে b আর c হচ্ছে পরস্পর লম্ব, এটা। আর a আর c তে একই রেখা না, কারণ i ক্যাপ আর প্লাস j ক্যাপ এটা দিক ধরো কি রকম হয়, এটা যদি হয় তোমার y অক্ষ, এটা যদি হয় x অক্ষ, তাহলে i ক্যাপ প্লাস j ক্যাপের দিকে এই দিকে, কিন্তু i ক্যাপ মাইনাস j ক্যাপের দিক কোন দিকে বলতো, i ক্যাপ মাইনাস j ক্যাপ দ্বারা ভালো হয় কি i ক্যাপ মাইনাস j ক্যাপ, এই দিকটা কোন দিকে, এই যে এই দিকে, তাহলে এটা কি একই রেখা হইলো, দুটো আলাদা রেখা না, এই জন্য আমরা ভাবতেছি যে এটা সঠিক অ্যান্সার না, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 2 আর 3। সমান ভেক্টর বৈশিষ্ট্য কি, সমান ভেক্টর হইতে গেলে সমজাতীয় হইতে হবে, তুমি বলতে পারবে না 5 নিউটন বল আর 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ একই সমান ভেক্টর না, দুইটা আলাদা রাশি, তাহলে একই জাতীয় হইতে হবে,
মান সমান হইতে হবে, দিক একই হইতে হবে, তাহলে তিনটাই হতে হবে। ঠিক আছে, এরপর দেখো a যদি হয় 2, b যদি হয় 4, আবার a ভেক্টর ডট b ভেক্টর যদি হয় তোমার হলো 4, তাহলে a আর b এর মধ্যবর্তী কোণ, তাহলে সোজা কথা a ভেক্টর ডট b ভেক্টর ডিভাইড বাই ab, এটা কি cos থিটা। তাহলে ডট গুণফল 4 আর এখানে কি 8, তাহলে কি হাফ আসে। কত ভ্যালু ভাইয়া? থিটা সমান তাহলে 60 ডিগ্রি, cos 60 ভ্যালু হাফ। a সমান যদি হয় -5 j ক্যাপ, তাহলে এর দিক কোন অক্ষ বরাবর? -5 j ক্যাপ এটা কি বলতো? y অক্ষ, তাই না? নেগেটিভ y অক্ষ বরাবর। a ভেক্টর প্লাস b ভেক্টর যদি √3 হয়, a আর b এর মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দিয়ে ইয়া করা আছে, তাহলে কি করব আমরা? a আর b এর মধ্যবর্তী কোণ কত? a ভেক্টর প্লাস b ভেক্টর। এখন a আর b এর তো মান দেওয়া নেই, মান না দিলে আমরা কিভাবে করতে পারি? ধরে নিলাম যেটা একক ভেক্টর এরা, তাহলে দেখা যাক পারি কিনা, আগের ম্যাথের সাথে রিলেটেড না। আচ্ছা, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ডট 1, তাই না? আর cos আলফা সমান √3, সো আমরা যদি ইয়া করে দেই কি আসে? 2 cos আলফা 3, মানে যদি স্কয়ার করে দেই তাহলে কি হবে? √3 এর উপর স্কয়ার মানে 3 হবে, আর এখানে তো দুইটা বের হয়ে গেল, তাহলে 3 - 2 1। তাহলে আমরা কি বলতে পারি বলো তো? cos আলফা সমান হয় হাফ, তাহলে আলফা সমান 60 ডিগ্রি। সো আসলে এখানে আমাদের এটা যে একক ভেক্টর, এটা ধরে কাজ করতে হবে, বুঝছো? না হলে আমরা বের করতে পারবো না। এটা একক ভেক্টর ধরে আমরা অ্যান্সারটা বের করলাম কত? 60 ডিগ্রি। তারপর দেখো m ভেক্টর সমান যদি হয় 3j ক্যাপ - 2k ক্যাপ, এর উপর লম্ব কোনটা? এটা কি আছে ভাইয়া? j আর k তলে, তাই না? তাহলে i ক্যাপ তো হবেই, j ক্যাপ তো হচ্ছে না, এটা হবে না, তাহলে i ক্যাপ হচ্ছে, এটা হয় কিনা দেখি। 2 আর 3, মানে আমরা কি করব বলো তো? a ভেক্টর মানে m ভেক্টর ডট ওই ভেক্টরটা করব, 3 নাম্বার ভেক্টর ডট গুণফল করব। তাহলে j ক্যাপ সাথে j ক্যাপ, তাহলে কত? 6, 3 দুগুণে 6, মাইনাস কি k ক্যাপ সাথে k ক্যাপ, 6 - 6 কি 0, ডট গুণফল যেহেতু 0, তাহলে ওরা পরস্পর লম্ব। এটা কি জ্যামিতিক ভাবে লম্ব, আর এটা ডট গুণফল করে লম্ব, বুঝছো তো? হ্যাঁ, তাহলে সঠিক উত্তর 1 আর 3। f দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ - 4k ক্যাপ, jx সমতলে মান কত? j এর জন্য এটা x, এটা হলো j, তাহলে √2 স্কয়ার, বলছিলাম যে সমতলে সেটার উপর স্কয়ার, তাহলে কি 16, তাহলে √20, তাই না? 16 + 4 √20 একক। নিচে কোনটা সঠিক ভেক্টর না? সঠিক ভেক্টর না কোনটা? নাল ভেক্টর, কারণ নাল ভেক্টর ভ্যালু তো 0। সঠিক মানে হলো কি ভাইয়া? মান 0 নয়, মান 0 নয়। এরপর দেখো এই যে আবার নদী নৌকার ম্যাথ ফিরছে ওই, আমি আর এটা রিপিট করতেছি না। আচ্ছা, এখানে আসি। এখানে আচ্ছা এটাই দেখো, সমকোণে একটা বিন্দুতে ক্রিয়াশীল দুটো বলের লব্ধি মান যে কোনো একটা বলের কি হবে? এটাও এটা একে অন্যের কি করতেছে? এটাও পি, এটাও পি, লব্ধি কি হবে ভাইয়া? এটা যদি লব্ধি হয়, ধরলাম লব্ধি হচ্ছে আমাদের আর, তাহলে এটাও পি, তাই না? তাহলে কি হবে? আর সমান √p² প্লাস p², পিথাগোরাস খাটাও, তাহলে √2p, তাহলে √2 গুণ। এরপর দেখো a ভেক্টর কি 3i ক্যাপ - 4j ক্যাপ, আর b ভেক্টর কি -3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, তাহলে আর হলো তাদের লব্ধি, যোগ করে দাও তো। এটা এটা কাটাকাটি যায়, এটাও এটাও তো কাটাকাটি যায়, তাহলে কি বলা যাবে তখন? আর একটা নাল ভেক্টর। একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় দুইটা অসমমানের ভেক্টরকে কি বলে? দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয়, মান যদি আলাদা হয়, তখন তাকে কি বলে? সদৃশ ভেক্টর বলা হয়। এরপর দেখো তোমার এখানে কি বলছে? a ভেক্টর b ভেক্টর। আচ্ছা, আমি একটু ভেক্টরগুলো লিখে দেই, ছবিতে হয়তো বোঝা যাবে না। তোমার এইরকম লেখা আছে a ভেক্টর প্লাস b ভেক্টর, এটা হচ্ছে 12i ক্যাপ - 4j ক্যাপ প্লাস 8k ক্যাপ, বুঝছো? a মাইনাস b ভেক্টর, a ভেক্টর মাইনাস b ভেক্টর, এটা সমান কি? -6i ক্যাপ প্লাস 12j ক্যাপ প্লাস 10k ক্যাপ, প্লাস 10k ক্যাপ। আচ্ছা,
সো আমরা কিভাবে বের করতে পারি দেখো এ ভেক্টর বি ভেক্টর এগুলো কিভাবে বের করা যায়। আমরা যদি এখানে কি করি বলতো একে অন্যকে বিয়োগ করে দেই। দেখো এটাকে যদি বিয়োগ করি তাহলে কি হয়ে যায় এই চিহ্নটা মাইনাসে প্লাস হবে, এখানে সামনে মাইনাস হবে, এটা মাইনাসে প্লাস হবে, চিহ্নগুলো চেঞ্জ হয় না, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। সো তখন কি লেখা যায় ভাইয়া জানো 2b, তাই না? 2b ভেক্টর সমান কি আসে 18 i ক্যাপ, এটা মাইনাস এটাও মাইনাস, তাহলে কি মাইনাস 16 j ক্যাপ, এখানে কি আসে মাইনাস 2 k ক্যাপ। তাহলে ভাইয়া বি ভেক্টর সমান কি হবে, বি ভেক্টর সমান হবে 9 i ক্যাপ মাইনাস 8 j ক্যাপ, মানে 2 দিয়ে ভাগ দাও জাস্ট মাইনাস k ক্যাপ। এই যে দেখছো 9 i ক্যাপ মাইনাস 8 j ক্যাপ মাইনাস k ক্যাপ, বি পাইলাম। আচ্ছা এখন কথা হলো ভাইয়া আবার যদি এখন যোগ করি, এই দুটো যোগ করি তখন কি আসে বলো তো 2a ক্যাপ আসে, তাই না? 2a ক্যাপ সমান কি এই সাইডে লিখি 2a ক্যাপ সমান আসবে, দেখো যোগ করে দিলে 6 i ক্যাপ প্লাস 8 j ক্যাপ, তারপরে কি প্লাস 18 k ক্যাপ। তাহলে a ক্যাপ সমান কি a ভেক্টর সমান কি আসে 3i ক্যাপ প্লাস 4 j ক্যাপ প্লাস 9 k ক্যাপ, 349। এটা দেখো পরে আমাদের কাজে লাগবে a ডট b এর মান কত, তাহলে তুমি এখানে বের করছো না, এখানেই তাহলে করে ফেলো। 3 9 কত 27, তারপরে 4 8 32 মাইনাস 32, তারপরে কি 9 মাইনাস 9, 27 মাইনাস 9 মাইনাস 32, তাহলে কি আসে 27 মাইনাস 41, এটা ভ্যালু কত আসে মাইনাস 14 আসে, তাই না? তোমরা একটু আমার সাথে করো মাইনাস 5 আর মাইনাস 9, হ্যাঁ কি আসে মাইনাস 14 আসে। তোমাদের উত্তর দেখো মাইনাস 14 আসছে, মাইনাস 14। আচ্ছা তাহলে অনেক কিছু মুখে মুখেই করা যায়, ক্যালকুলেটর করতে পারো, এটা অনেক প্যাচলা হবে আর কি, ক্যালকুলেটর ঝামেলা হবে, তার থেকে এভাবে করাই বেটার, মুখে মুখে করা। এখন দেখো এই ভেক্টরটা y অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল, y অক্ষের মান কোনটা ভাইয়া এই যে এটা 2√3, আর x অক্ষের জন্য মান কত 2, তাহলে y অক্ষের সাথে কত কোণে ক্রিয়াশীল এটা আমাদের বের করতে বলছে। এটা আমরা কিভাবে করতে পারি বলো, আমরা এইভাবে করতে পারি, যেটা হলো cos ইনভার্স অফ, মানে মাথায় রাখবা যদি অক্ষের কথা বলে তাহলে সেটা আমরা একভাবে নির্ণয় করতে পারি, cos ইনভার্স অফ যে অক্ষের কথা বলে সেটা উপরে ডিভাইডেড বাই ভেক্টরের মান, তাহলে 2√3 ডিভাইডেড বাই 2a স্কয়ার প্লাস 2√3 স্কয়ার। যদি x অক্ষ বল তাহলে উপরে 2 বসাইতাম শুধু, বুঝছো? তাহলে এটা করো ক্যালকুলেটরে, 2√3 রুট ওভার 2 স্কয়ার প্লাস 2√3 এর উপরে স্কয়ার, তাহলে কত আসে cos ইনভার্সের ভ্যালু 30 ডিগ্রি, এটা দিয়ে আমরা বের করতে হলাম 30 ডিগ্রি। অথবা এই চিত্র থেকে যদি বের করতে চাও কিভাবে করবে বলো তো, এটা হলো তোমার x অক্ষের সাথে অ্যাঙ্গেল, তাই না ভেক্টরটার, তাহলে y অক্ষের সাথে অ্যাঙ্গেলটা কি হবে 90 মাইনাস ওইটা, তাহলে x অক্ষের সাথে অ্যাঙ্গেল যদি আমরা বের করি তাহলে কি করব sin ইনভার্স নাকি করব tan tan। আচ্ছা tan ইনভার্স অফ তখন কি হইতো tan ইনভার্স অফ দেখো 2√3/2, তাহলে tan ইনভার্স অফ √3 কত 60 ডিগ্রি, তাহলে এটা 60। সো এই অঙ্ক y অক্ষের সাথে অ্যাঙ্গেল কি 30 ডিগ্রি না, এভাবে বের করা যায়। তাহলে একটা cos দিয়ে মেইন সূত্র দিয়ে বের করবা, আর এটা আমার মতো ছবি এঁকে বের করলা। তারপর দেখো ভেক্টরকে স্কেলার রাশি দ্বারা গুণ করলে গুণফল একটা ভেক্টর হবে। ভেক্টরকে যে স্কেলার রাশি দিয়ে গুণ করি গুণফল একটা ভেক্টর হবে। তাহলে শেষের নিচে কোনটা সঠিক, ধরো ভেক্টর যদি হয় ক্ষমতা, এটা কি হবে না, ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে হচ্ছে তোমার w/t, স্কেলারকে স্কেলার দিয়ে ভাগ দিচ্ছি ওটা হচ্ছে না। তারপরে হলো বলের ঘাত, এই যে দেখো f ইনটু t যদি করি, ভেক্টরকে স্কেলার দিয়ে গুণ করলে কি হয় ভরবেগের পরিবর্তন হয়, তাই না? এই যে ভেক্টরকে স্কেলার দিয়ে গুণ করলে গুণফল একটা ভেক্টর রাশি, বলের ঘাত পেলাম উত্তর। চাপ f/a, এই ভেক্টর বাই a, এটা হচ্ছে না, তা ভাগ করতেছি যেহেতু, ঘাত বল বলতে এটা নিজে একটা বল, তাহলে বুঝছো আমাদের শুধুমাত্র বলে ঘাতটাই খাটতেছে, কিন্তু চাপের বেলা এটা তো হচ্ছে না, কারণ এগুলোতে ভাগ করা লাগতেছে। তারপর দেখো i ক্যাপ ক্রস j ক্যাপ ক্রস i ক্যাপ ক্রস k ক্যাপ, আচ্ছা i j মিলে কি হয় ভাইয়া k ক্যাপ, তারপর ki মিলে কি হয় মাইনাস j ক্যাপ হয় না, কারণ i কে বল আছে ki হইতো, তাহলে কি আবার মাইনাস দিয়ে kj, kj হলে কি হয় মাইনাস দিয়ে আবার মাইনাস i ক্যাপ, সো আলটিমেটলি কি এটা প্লাস i ক্যাপ, তাহলে এটা হলো i ক্যাপ। আচ্ছা
নিচে কোনটির মাধ্যমে স্কেলার ক্ষেত্র থেকে ভেক্টর ক্ষেত্র পাওয়া যায়? স্কেলার থেকে ভেক্টর, স্কেলারকে ভেক্টরে কনভার্ট করে কোনটা? গ্রেডিয়েন্ট। আই ক্যাপ এবং আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এইটা ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা কি করব? কস ইনভার্স করব। প্রথমে এটা ডট গুণফল করব। ডট গুণফল করলে কি হয়? উপরে 1, জে এর সাথে তো হবে না, ভ্যালু এটার 1 আর এটা ভ্যালু কত? √2, তাই না? √1 + 1 যেহেতু, তাহলে cos ইনভার্স অফ √2 এর ভ্যালু কত? 45 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। তারপর দেখো জে ক্যাপ। আচ্ছা এখানে তো বুঝছো তাই না? আমি আই ক্যাপের সাথে আই ক্যাপ ডট গুণফল করলে কি হয়? 1 আসে। আর আই ক্যাপের সাথে এখানে তো আর কিছু নাই, তাহলে জে ক্যাপের সাথে যেটা গুণফল করবা 1 ইনটু কি 0, তাহলে ওটা 0ই হয় আলটিমেটলি। এরপর দেখো জে ক্যাপ ও কে ক্যাপ যে আয়তাকার ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত ওই তলের উপর লম্ব ভেক্টর কি? তাহলে কি এদের সাথে যদি আমরা জাস্ট ক্রস গুণফল করে দিই তাহলে যে ভেক্টরটা পাবো ওইটাই তোমার জে ক্যাপ আর কে ক্যাপের সাথে লম্ব না? ওকে। 3n এবং 4n মানে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় কি করে, তাহলে ভেক্টর গুণফলের মান কি হবে? এটা 3, এটা 4, মাঝখানে কি 90 ডিগ্রি, তাহলে কি হবে? 3 × 4 × sin 90, তাহলে কি 3 4 12, তাহলে 12 নিউটন। এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা কি একক ভেক্টর, সঠিক ভেক্টর, অবস্থান ভেক্টর? অবস্থান ভেক্টর নির্দেশ করে, সঠিক ভেক্টর ঠিক আছে, মান তো 0 না, কিন্তু একক ভেক্টর কিনা এটাকে বলো তো? একক ভেক্টর হইতে হলে মান হইতে হয় কত? 1। এখানে মান কত বলো তো? √1² প্লাস 1² প্লাস 1², এটা তো √3, এটা কেমনে একক ভেক্টর হয় ভাই? তাহলে এটা হলো তোমার 2 আর 3, ঠিক আছে? এ ভেক্টর যদি হয় আই ক্যাপ, বি ভেক্টর 2i ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? ওই যে আগের মতো করবা cos ইনভার্স দিয়ে, সেম জিনিস। এখানে হচ্ছে কি দেখো, এ ও বি ভেক্টর যে তলে আছে a ক্রস b এর দিক, তাহলে a ক্রস b এটা কি নিচের দিকে বোঝাচ্ছে না? a ক্রস b নিচের দিকে, তাহলে কি হবে? এটা ও কিউ এর দিকে, নিচের দিক বা ও কিউ এর দিকে। তাহলে আই ও জে ক্যাপ যে তলে অবস্থিত সেই তলের লম্ব দিকে, তাহলে প্লাস মাইনাস আই ক্যাপ ক্রস জে ক্যাপ, 1 নাম্বার সূত্রটা হবে। তারপরে দেখো ভি ভেক্টর, এটা ডাইভারজেন্স বের করতে হবে। ডাইভারজেন্স হলে কি হয় ভাইয়া? এখন আসি কথায়। ডাইভারজেন্স হলে আমাদের যেটা হয়, এই যে আমরা এরকম করি ডি ডি এক্স আই ক্যাপ প্লাস ডি ডি ওয়াই জে ক্যাপ প্লাস ডি ডি জেড কে ক্যাপ, ডট গুণফল কারে করব? x² আই ক্যাপ মাইনাস 2z জে ক্যাপ প্লাস ওয়াই কে ক্যাপ। তো যদি ডাইভারজেন্স করি কি হয়? ডি ডি এক্স অফ x², তারপর প্লাস হলো ডি ডি ওয়াই অফ 2z আছে তাই না? 2z হলে তো আচ্ছা দেখা যাক, আগে লিখি এইভাবে। তারপরে প্লাস ডি ডি জেড অফ কি হবে? মানে কে ক্যাপ তো ডট হয়ে কি হবে? 1 হবে না? এটা ওয়াই, তাহলে এখানে কি হবে? জাস্ট 2x। পরেরগুলো দেখো তো ভাইয়া, y এর সাপেক্ষে z কে যদি করো ডিফারেন্সিয়েশন, কোনো চেঞ্জ হবে? 0 হয়ে যাবে তো, কারণ তখন এটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে 0। আবার z এর সাপেক্ষে y, তাহলে এটাও 0। সো আলটিমেটলি आंसर কি 2x, আমাদের উত্তর হচ্ছে 2x। তারপর আসি সমজাতীয় অসমমানের বিপরীতমুখী ভেক্টর কি বলে? সমজাতীয় মান আলাদা, বিপরীতমুখী, তার মানে একটা এরকম আর একটা এই যে এতটুকু, বিপরীতমুখী অসমমানের সমজাতীয়, তখন কি বলি আমরা? বিসদৃশ ভেক্টর। আর যদি এমন হইতো যে এইটাও এরকম, এটা ঠিক বিপরীত দিকে একই লেংথের, তখন কি হইতো? বিপরীত, মান একই, দিক আলাদা হলে বিপরীত, আর এটা কি? বিসদৃশ। ভেক্টর স্কেলার গুণফল কি মেনে চলে? বিনিময় বন্টন সংযোগ সূত্র। আচ্ছা এখন এখানে একটা জিনিস বুঝো, বন্টন সূত্র বুঝলাম ভাইয়া, কিন্তু সংযোগ সূত্রটা কি? সংযোগ সূত্র আসলে 3টা নিয়ে হয়, ঠিক আছে? 3টা মানে এইরকম, যদি তোমার লেখা যেত যে a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c, এটা মানে হইতেছে a ভেক্টর প্লাস b ভেক্টর প্লাস c ভেক্টর, এটাকে হলো যোগের বেলায় সংযোগ সূত্র। তাহলে এটা কি তুমি স্কেলার বেলায় লিখতে পারবা? a ভেক্টর ডট b ভেক্টর, এটার সাথে আবার ডট গুণফল করা যায় কখনো? কারণ এটা মিলে তো একটা স্কেলার রাশি হয়ে গেছে, স্কেলারের সাথে ভেক্টর কেমনে গুণ করবা? তাহলে 3টা দিয়ে তো কখনো হয় না, বুঝছো?
তিনটা ভেক্টর রাশি দিয়ে তো তুমি কখনো স্কেলার করতে পারবে না, হাইয়েস্ট দুইটা পারবা, সর্বোচ্চ দুইটা। তো এই কারণে সংযোগ সূত্র এখানে খাটবে না, এখানে সূত্র খাটবে কোনটা ভাইয়া? 1 আর 2, বিনিময় সূত্র এবং বন্টন সূত্র, এই দুইটা খাটবে। জিনিসটা বোঝার ট্রাই করো। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম যে এখানে কি খাটবে না, আমাদের সংযোগ সূত্রটা খাটবে না। তাহলে দেখো আমাদের নেক্সট প্রশ্ন, একটা বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট দূরত্ব, তাহলে ধরো এখান থেকে এই দিকে একটা নির্দিষ্ট দূরত্ব, এটাকে আমরা কি বলতেছি? সরণ বলি, তাই না ভাইয়া? এটাকে আমরা বলি হচ্ছে সরণ, এটাকে বলা হয় সরণ ভেক্টর। আচ্ছা, এখন কি বলছে? এ আর বি যোগ করার ক্ষেত্রে ভেক্টরের সাধারণ নিয়মের ক্ষেত্রে কি করা হয়? নতুন অবস্থানে স্থানান্তর করা হয়, এটা আমরা জানি। আর একটা কি, এদের সব পরে ধরো, আগে ধরো এ আর বি, তাহলে এ আগে লিখলাম, তারপরে কি করি, এ এর শীর্ষবিন্দুতে বি এর পাদবিন্দু স্থানান্তর করে এ এর শীর্ষবিন্দু থেকে বি এর পাদবিন্দু পর্যন্ত একটা ভেক্টর টানি, তাই না? এটা এ, এটা বি, কথাগুলো খেয়াল করো কোনটার সাথে মিলে। তাহলে বি এর আদি বিন্দুতে এ এর শীর্ষবিন্দু স্থাপন করলাম, ওকে। এ এর আদি বিন্দু থেকে বি এর শীর্ষবিন্দু সরলরেখা টানা, এ এর আদি বিন্দু থেকে বি এর শীর্ষবিন্দু। তাহলে আমাদের 2 নাম্বার পয়েন্টটা ঠিক, 1 নাম্বার পয়েন্টটা ঠিক। 3 নাম্বারটা দেখো কি বলছে, বি এর আদি বিন্দুতে এ এর শীর্ষবিন্দুতে স্থাপন করে, আচ্ছা, বি এর আদিতে এর শীর্ষবিন্দু স্থাপন করে বি এর শীর্ষবিন্দু থেকে এ আদি বিন্দু, তাহলে উল্টাটা বলছে, তাই না? তাহলে আমাদের 3 নাম্বার হবে না, সঠিক উত্তর হলো কি 1 আর 2 হয়ে গেল ভাই, 1 আর 2, ওকে। তাহলে আমাদের ভেক্টরটা কোন দিকে হবে? এই বরাবর, আমি একে দেখাইলাম না, এই বরাবর হবে। আচ্ছা, এখন যদি ফাই সমান পি অফ এক্স ওয়াই জেড হয়, মানে ফাই যদি এক্স ওয়াই জেড একটা স্কেলার ভেক্টর হয়, তবে তাকে কি বলে? ব্যবকলনীয় স্কেলার ভেক্টর। তাহলে আমরা যখন এটাকে ব্যবকলন করব, ব্যবকলন করার পরে আমরা সেটা কি বলি? ধর একটা স্কেলার রাশি 2x² + 3y আছে, এটাকে যখন আমি এই যে ব্যবকলন করব গ্রেডিয়েন্ট দিয়ে, তখন সেটাকে কি বলি? আমরা গ্রেডিয়েন্ট বলি না, মানে ফাই দিয়ে করার পরে যেটা হয় তখন সেটাকে বলি গ্রেডিয়েন্ট। তাহলে ব্যবকলনীয় স্কেলার ভেক্টরকে কি বলা হয়? গ্রেডিয়েন্ট বলা হয়। একটা স্কেলার রাশি যখন ব্যবকলন করি তখন যে ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় গ্রেডিয়েন্ট। এখানে দেখো কি বলছে, OZ বরাবর বরের উপাংশ, তাহলে ভাই এটা কি হবে? খুবই ইজি, দেওয়া আছে 20 নিউটন, তাহলে কি হবে? 20 sin 31 ডিগ্রি, 20 sin 31 ডিগ্রি, 20 sin 31, 10.30 নিউটন। এরপর দেখো r সমান যদি a ভেক্টর প্লাস b ভেক্টর হয়, তাহলে কি বলা যায়? তাহলে দেখো আলাদাভাবে কি এই দুইটার মানের যোগফলের সমান, তাহলে কখন সমান হবে? ধরো এখানে 3 আছে, সাথে আবার এখানেই 5 আছে একই মুখী, তখন কি হবে? পুরোটা ভেক্টর জুড়ে 8 এরকম। তাহলে মূল ভেক্টর দুটো কি হবে তোমার? দেখো এখানে r ভেক্টর ভ্যালুটা হচ্ছে 0, ওকে ওকে, আমি একটু ভুল করছি। বড় কথা হলো এটাকে দেখতে হবে, r এর ভ্যালু কি 0, তার মানে r একটা শূন্য ভেক্টর। একটা ভেক্টর কখন শূন্য হবে? যখন দুইটা ভেক্টর যোগফল 0। এখন ভেক্টর দুইটাকে দেখো মানের যোগফল করছে, মানের যোগফল কি কখনো 0 হওয়া পসিবল? এখানে একটা ব্যাপার যে এখানে মানের যোগফল দিছে, আচ্ছা, তাহলে এটা কখন হইতে পারে? মানে r0 কখন হয়? একটা ধরো এটা এইদিকে, ওইটা ঠিক বিপরীতমুখী, একটা এইদিকে, মানে দুইটা বিপরীত ভেক্টর যদি হয়, তাহলে মূল ভেক্টর যদি সমান বিপরীতমুখী হয় তখন এইরকম হবে, তাই না? যে এদের লব্ধিটা হবে 0। কথা হইলো এদের যে মান যদি আমরা আলাদাভাবে যোগ করি, এখানে আসলে জিনিসটা একটু ভুল করছে। জিনিসটা এমন হইতো যে তোমার a ভেক্টর প্লাস b ভেক্টর, এইটার মানটা 0 হওয়া লাগতো, বুঝছো? এখন আলাদা আলাদা ভাবে, তাহলে এটা মান যদি 5 হয়, এটা মান যদি 5 হয়, আলাদাভাবে যোগ করলে তো ভাই 5 + 5 10 হয়, এটা তো আশা করি তোমরা বুঝতেছো। মানে ওইটা হইতো না, এখানে প্রশ্নে একটু ভুল আছে, এটা আসলে a প্লাস b ভেক্টর, এইটার পর মানটা হইতো তোমার 0, একটু লিখতে ভুল করছে, এই কারণে আমি কনফিউজ হয়ে গেছিলাম। যাই হোক, মানে যদি আমরা এটাই ধরি তাও সঠিক অ্যান্সারটা এটা আসে যে সমান আর বিপরীতমুখী হলে এদের কি হবে? তোমার ভেক্টর যোগফলটা 0 হয়ে যাবে, নাল ভেক্টর হয়, তাহলে মান হবে 0, এটাই। এরপর আসি, দেখো কি বলছে, চিত্রে একটা ডাইভারজেন্স দেখানো হয়েছে, তাহলে কি ছড়ায় যাচ্ছে না ভাইয়া? ছড়ায় গেলে কি হবে আমাদের? ডাইভারজেন্স পজিটিভ। ডাইভারজেন্স কোনটা? সেখানে ডট ক্রস দেওয়া আছে, এটা ডট হবে, বুঝছো? ডট হবে, তাহলে এটা হচ্ছে ডাইভারজেন্স পজিটিভ। এরপর দেখো এই ভেক্টরটা কি? একটা
এটা কি নাল? না। সমরেখ কি না? না। একটা রেখা তো নাই। সমতলীয় না, তিনটা আলাদা তলে আলাদা অক্ষে আছে, তাহলে সমতলীয় হচ্ছে না। একক ভেক্টর কিনা এটা আমরা বের করবো এখন। একক ভেক্টর কি না? তাহলে আমরা যদি ভ্যালু বের করতে চাই তাহলে দেখো কিভাবে বের করা যায় ভ্যালু? √3 দিয়ে ভাগ আছে, তাই না? তার মানে আমরা বলতে পারি যে এরকম এই ভেক্টরটা হলো i√3 মাইনাস j ক্যাপ √3 প্লাস k ক্যাপ √3। তাহলে এরকম করতে পারি না, 1/√3 স্কয়ার প্লাস 1/√3 স্কয়ার, এরকম হয় আর কি, তিনটা হবে। সো আলটিমেটলি কি আসে? 3 × 1/3, এটা কত? 1। তাহলে তখন কি এটা একক ভেক্টর। সো এটা আমাদের একটা একক ভেক্টর। এ ও বি ভেক্টর দ্বারা সামান্তরিক কর্ণদ্বয় নির্দিষ্ট হলে সামান্তরিক ক্ষেত্রফল কত? কর্ণ যদি নির্দিষ্ট হয় তাহলে কর্ণ হলে কি হবে? সামনে হাফ হবে, তাই না? আর যদি বাহু বলতো তাহলে শুধু ক্রস গুণফল হইতো, কর্ণ বলাতে সামনে হাফ হবে, তাহলে হাফ ক্রস হাফ ইন্টু এ ক্রস বি। তাহলে পি ও কিউ দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে কি হবে? লব্ধি মান মানে যোগফল, যোগফলে কি হয় বলতো? 2 cos PQ, 2 PQ cos 120। cos 120 এর ভ্যালু কত ভাই? -1/2, তাই না? তাহলে -1/2 আর 2 মিলে কি হয়? -PQ চলে আসে না সামনে? এটাই দেখো কোথায় আছে, P² Q² -PQ। কারণ কি? cos 120 থাকার কারণে এখানে কি হয়ে গেছে? এটা হয়ে যায় -1/2। এই ভ্যালুটা কি হয়? -1/2 হয়, -1/2 হবে। তাহলে -1/2 আর 2 মিলে কি হয়? -1। এরপর দেখো শূন্য ভেক্টরের ক্ষেত্রে কি বলা যায়? সুনির্দিষ্ট দিক নাই। হ্যাঁ, শূন্য ভেক্টরের ত্বরণ থাকে। আরে ভাই ভেক্টরে তো মানে নেই, ত্বরণ কি থাকবে? তো শূন্য ভেক্টরের আদি বিন্দু ও শেষ বিন্দু একই বিন্দুতে থাকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। তারপর দেখো কি বলছে, আই ক্যাপ যে তিনটা একক ভেক্টর কি নির্দেশ করে? কে আর জে ক্রস করলে কি হয় ভাইয়া? জে কে হলে হইতো আই, তাহলে কে আর জে হলে -i, তাহলে -i আই ক্যাপ সামনে আনলাম, আই ক্যাপ ডট আই ক্যাপ কি হয়? -1, মাইনাসকে সামনে নিয়ে আসলাম, তারপর আই ক্যাপ ডট আই ক্যাপ সেটা কি হবে? -1.1 cos 0 ডিগ্রি, দুইটাই আই ক্যাপ, তাহলে -1। আমাদের অ্যান্সার কি? -1। আচ্ছা, এরপর দেখো ওই ভেক্টরগুলো যে ত্রিভুজের একই বাহু নির্দেশ করে তাহলে যে কোনো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? মজার ব্যাপার হইতেছে এরা যদি তোমার তিনটা অক্ষ বরাবর থাকে, এরকম এক্স ওয়াই, এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ, ঠিক আছে, এটা জে ক্যাপ হইলো, ওটা আই ক্যাপ। হ্যাঁ, তাহলে এদের দিয়ে কি কখনো ত্রিভুজ তৈরি করা পসিবল? তিনটা ভিন্ন অক্ষ বরাবর ইয়া দিয়ে তো ত্রিভুজ তৈরি হবে না। তবে যে কোনো দুইটার মধ্যে অ্যাঙ্গেলটা কত? ত্রিভুজ তৈরি হচ্ছে না ঠিক আছে, কিন্তু যে কোনো দুইটার মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো আমরা এটাই দেখাবো, যেহেতু প্রশ্নটা একটু ভুল আছে। এরপর দেখো 4 একক ও 5 একক মানে দুইটা ভেক্টর যে কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত হলে স্কেলার গুণফল কত হবে? তাহলে 4 × 5 × স্কেলার গুণফল না, cos 60 ডিগ্রি, 4 5 20, cos 60 মানে হাফ, তাহলে কত হবে? 10 একক। তারপর পি ও কিউ এর লব্ধি সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কি হয়? এদের মধ্যে পার্থক্য না, পি কিউ এর পার্থক্য হবে। ভেক্টরদ্বয়ের লব্ধির মান কত? লব্ধির মান কি? যোগ করো আগে, যোগ করলে কি হয়? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস কে ক্যাপ, তাহলে কি √3 স্কয়ারের মান কত? 9, 4 স্কয়ার মান 16 প্লাস 1। সব কি ঠিক আছে? দাঁড়াও, 3, আচ্ছা সরি 4 না, এটাও 3 হবে, তাই তো বলি, এটাও 3j ক্যাপ। তাহলে এটাও কি হবে? 9, তাহলে এটাও 9 প্লাস 1, তাহলে √19। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর দেখো পি ও কিউ এর লব্ধি সমান্তরাল একক ভেক্টর কত? এইটার লব্ধি তার সমান্তরাল একক ভেক্টর। আচ্ছা, এখানে মনে হয় প্রশ্ন ভুল আছে, বুঝছো? নাকি পি এর কিউ এর ভ্যালু দেওয়া আছে? ও আচ্ছা, হ্যাঁ, পি এর কিউ এর ভ্যালু তো দেওয়া আছে। তাহলে লব্ধি কোনটা? এটা না? তো এটা সমান্তরাল একক ভেক্টর কি? এদের মানটা বের করো √19, তাহলে √19 দিয়ে যেটাকে ভাগ দেব, যোগফলটাকে √19 দিয়ে ভাগ দিলে কোনটা হয়? যে এইটা থাকে না, √19 দিয়ে ভাগ, 3/√19 কে আই ক্যাপ, 3/√19 জে ক্যাপ মাইনাস 1/√19 কে ক্যাপ। এটা একটা কণার উপর বল প্রয়োগ করে সরণ এটা হলো, তাহলে এফ আর এর মধ্যবর্তী কোণ কত? তাহলে কিভাবে বের করব মধ্যবর্তী কোণ? এই যে ভাইয়া প্রথমে ডট গুণফল করব, পরে মান দিয়ে ভাগ দিব। এটা তোমার ক্যালকুলেটর দিয়ে করবা।
সেম জিনিস। তারপর এখানে দেখো যদি সমান্তরাল হয় তাহলে কি হয়, ক্রস গুণফলটা 0 হবে আর অনুপাতগুলো এরকম হবে, তাই না? আমরা একদম প্রথমেই করছি। কিন্তু ডট গুণফল কি হবে, ডট গুণফল 0 বলবো না, ডট গুণফলটা তখন হবে পি কিউ। তাহলে সঠিক উত্তর 2, 3, 2, 3 সঠিক উত্তর। তারপর দেখো a ক্রস b এর উপর স্কয়ার, a স্কয়ার b স্কয়ার, এটা ভ্যালু কি? a স্কয়ার b স্কয়ার sin স্কয়ার থিটা, তাই না? এটার ভ্যালু, এটা ভ্যালু কি হবে ভাইয়া, সমান যদি হয় a স্কয়ার b স্কয়ার cos স্কয়ার থিটা। আচ্ছা এখানে কি সমান হবে? সমান না, আসলে এখানে তোমার প্লাস হবে, বুঝছো? যদি প্লাস হয় নাহলে তো মিলতেছে না, নাহলে আবার কেমনে কি? আচ্ছা যদি প্লাস হয় তাহলে কি লেখা যায়, ধরো এখানে মাঝখানে প্লাস, তাহলে a স্কয়ার b স্কয়ার ইনটু কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। সো তখন উত্তর হইতো তোমার a স্কয়ার আর b স্কয়ার, এই যে এই অ্যান্সারটা a স্কয়ার b স্কয়ার। তো এটা হবে কি প্লাস হবে, এখানে একটু টাইপিং মিস্টেক আছে। তারপর দেখো অবস্থান ভেক্টরের বেলায় কি সঠিক, x i ক্যাপ প্লাস y j ক্যাপ আর r ভেক্টর। এখন অবস্থান ভেক্টর কি আমরা এটা প্রকাশ করি না, অবস্থান ভেক্টর কি থেকে আমরা নির্দেশ করি একটা প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু সাপেক্ষে, কিন্তু এটা তো আর মূল বিন্দু সাপেক্ষে না, তাই না? তাহলে অবস্থান ভেক্টর আমাদের কি হচ্ছে 1 আর 3। এরপর দেখো পি আর কিউ দুটো সমমানের ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে, ভেক্টর দুটো লব্ধি হলো আর আর পি হলে মধ্যবর্তী কোণ কোনটা? পি কিউ হলো সমমানের ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করে, তাহলে একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর এই দিকে, পি আর কিউ, তাহলে কি হবে, একে অন্যকে ক্যান্সেল করে দিচ্ছে না? তাহলে আর কি একটা, আর হলো নাল ভেক্টর, আর যেহেতু নাল ভেক্টর তাহলে আর এর সাথে এদের মধ্যবর্তী কি আর আর পি এর মধ্যবর্তী কোণ, এখানে তো এটা এক্সিস্টেন্সই নাই, তো ভাবতে পারো যে 0 ডিগ্রি। আসলে অ্যাকচুয়ালি 0 হয় না, কারণ মধ্যবর্তী কোণ নির্ণয় করতে গেলে কি করা লাগে বলো তো, cos ইনভার্স ডট গুণফল করা লাগে। বুঝলাম ডট গুণফলটা 0 আসবে, ঠিক আছে, কিন্তু তোমার যেখানে নিচে আর এর ভ্যালু আর পি এর ভ্যালু বসাইতে হবে, ঠিক আছে? আর এর ভ্যালু তো 0 বসাইতে পারবা না, ইনফিনিটি চলে আসে না, মানে তখন কি হয় cos ইনভার্স অফ, অনেক প্যারা এখানে 0, অনেক এগুলো ঝামেলা, বুঝছো? যাই হোক, মানে তুমি 0 ডিগ্রি এমনি দাগাইতে পারো, তবে প্রশ্নটা এখানে ত্রুটিপূর্ণ, সোজা কথা। বইগুলোতে আসলে 0 ডিগ্রি দাগানো, এই জন্য আমরা 0 দিলাম, কিন্তু তোমার দেখতেছো নিচে যদি আমরা 0 বসাই আর এই ভ্যালু, তখন তো কি আসে cos ইনভার্স অফ 1/∞। আচ্ছা তারপর যেটা আমরা বুঝতেছি, এরপর দেখো নিচে কোনটা স্কেলার গুণফলের ধর্ম। স্কেলার গুণফলে কি হয়, ডট গুণফলে যদি লম্ব হয় তাহলে শূন্য হয়, একই ভেক্টরকে দুইবার নিলে শূন্য হবে না, পরস্পর লম্ব হলে দুইটার গুণফল শূন্য হবে। একই ভেক্টরকে দুইবার নিলে কোথায় হবে তোমার, এটা হলো ভেক্টর গুণফলে, তাই না? ভেক্টর গুণফলে। আচ্ছা এখানে আমরা একটু তাকাই, দেখো পরের প্রশ্নগুলো, পরস্পর সমান্তরাল দুইটা ভেক্টরের শূন্য হয়, এটাও ভেক্টরের। একটা ভেক্টরকে দুইবার নিলে মধ্যবর্তী কোণ শূন্য হয়, এটাও সঠিক, ডি নাম্বারটা। যে ধরো একটা এই ভেক্টর আবার যে এই ভেক্টরই নেই, তাহলে এদের মধ্যবর্তী কোণ তো 0 ডিগ্রি, ঠিক আছে? বাট এটাতে তোমার যোগ করার বেলাও 0 ডিগ্রি হবে, বিয়োগ করার বেলাও, গুণ করার বেলাও, বুঝছো? এটা তো শুধুমাত্র স্কেলারের জন্যই যে হচ্ছে এমন না, কিন্তু প্রথমটা কিন্তু শুধুমাত্র স্কেলার গুণফলের জন্য, ওই জন্য ওইটাকে আমরা সঠিক ধরবো বেশি, মানে এই যে বি নাম্বারটা আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার, এটা মেইন অ্যান্সার। আর ডি সঠিক, কিন্তু এই প্রশ্নের সাথে সবসময় সঙ্গতিপূর্ণ এমন না, এই প্রশ্ন বাদে অন্য জায়গায়ও হইতে পারে। এটা একটা নাল ভেক্টরের মান কি হবে 0, এটা আমরা জানি। নিচে কোন ত্রিভুজে জেড ভেক্টরটি তোমার মান নির্দেশ করতেছে, x - y। তাহলে দেখো x - y মানে কি, তোমার জেড ক্যাপ মানে জেড ভেক্টর প্লাস y ভেক্টর মিলে কি হবে আমার x ভেক্টর হবে, যেখানে এটা আমার খুঁজে বের করতে হবে জেড আর x। জেড আর y মিলে x কোথায় হয়েছে দেখছো, এই প্রথমটাতেই হয়ে গেছে, তাহলে এটাই আমাদের আনসার, জেড ভেক্টর আর y ভেক্টর মিলে যেখানে x ভেক্টর হবে। এরপর দেখো উপাংশ দেওয়া আছে, ও x এর মান বের করতে হবে। এটা যদি ভাই 10 হয়, এটা যদি 6 হয়, তাহলে এটা কি 8 না? এটা তো আমি পিথাগোরাস থেকে পড়ে আসছি, 6 আর 10 একটা জোড়া, তাহলে এটা কি হবে 8 নিউটন। আমি একটু ফাস্ট সলভ করতেছি, কারণ ধরো চাচ্ছি ক্লাসটাকে কম্প্যাক্ট রাখতে, তোমাদের মাথায় যাতে জয়টা চিন্তা করলে তুমি একদম অ্যাকুরেটলি অ্যান্সারটা বের করতে পারবা, এইটাই যাতে মাথায় আসে, বাড়তি খুব বেশি কথাবার্তা বলতেছি না এই জন্য। ভেক্টর পি এটা কি ধনাত্মক x অক্ষ বরাবর অবস্থিত,
অন্যদিকে একটা ভেক্টর কিউ এমনভাবে অবস্থিত যেন পি ক্রস কিউ এর মান 0 হয়। তাহলে কিউ কি হইতে পারে? আচ্ছা, 0 কখন হইতে পারে? পি ক্রস কিউ 0 তখনই হবে যখন সমান্তরাল। তার মানে এটা এক্স অক্ষ বরাবর হলে এটাও এক্স অক্ষ বরাবর হবে। তাহলে এক্স অক্ষ বরাবর একটাই আছে, তাই না? টু ক্যাপ। তাহলে এটা বুঝতে হবে কি সমান্তরাল। সমান্তরাল হলে কি এক্স অক্ষ বরাবর থাকবে। এরপর দেখো কি বলছে, এ ভেক্টর ডট বি ভেক্টর যদি দেওয়া হয় তাহলে নিচে কোনটা সঠিক? ডট গুণফল হলে কি হয় 90 ডিগ্রি না? এটা। তারপর ওয়াই এর মান কত? কি বলছে 10 নিউটন একটা বলকে লম্ব বাক্সে বিভাজিত করলে ওয়াই এর মান কত? তাহলে রুট ওভার 10 নিউটন একটা বলকে লম্ব বাক্সে যদি ভাগ করি তাহলে ও ওয়াই এর ভ্যালু কত? ও এক্স এরটা তো 10 টা, তাহলে রুট ওভার 10 স্কয়ার মাইনাস এত স্কয়ার। তাহলে এটা তো 100 মাইনাস 84 হয়, সরি 100 মাইনাস 16, মানে আনসারটা তো 84 হয়। রুট কোনটা ভ্যালু তো মিলতেছে না, এখানে প্রশ্ন ভুল আছে হয়তো। এটা কত আসে? রুট ওভার 84। এখন কথা হলো ভাইয়া এক্স্যাক্টলি মিলতেছে না, কিন্তু আমাদের দাগায় আসা লাগবে, তাই না? কিভাবে দাগাবো তাহলে? দেখো রুট 81 হলে 9 হয়, তাহলে এটা 9 এর কাছাকাছি হবে। এই অনুযায়ী যেটা বেস্ট অ্যান্সার এটা দাগায় আসো আর কি, কিছু করার নাই। তারপর এ ও বি এর মধ্যবর্তী কোণ থিটা। এ দিকে একটা এ ক্যাপ যদি হয় তাহলে এ ক্যাপের উপরে এর লম্ব অভিক্ষেপ কি? তাহলে কি বলছে তোমার, এ এর দিকে একটা এ ক্যাপ হলে এর উপর কার লম্ব অভিক্ষেপ? বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে এ এর উপরে বি এর যদি লম্ব অভিক্ষেপ হয়, দেখো এখানে এটা বি, এটা হলো এ, এটা আমরা কি শিখলাম? এটা যদি থিটা হয় তাহলে এটা হবে বি cos থিটা লম্ব বিক্ষেপটা। আর এটা কি এ বি ডিভাইড বাই এ। এখন একটু সাজায় লেখো কিরকম, বিটাকে আগে আনো, বি ভেক্টর ডট কি এ ভেক্টর বাই এ, এটা কি লেখা যায় বলো তো? বি ভেক্টর ডট এ ক্যাপ না? বুঝছো? তাহলে এটা কি হয় বি cos থিটা আর বি ভেক্টর ডট এ ক্যাপ। আমাদের সঠিক উত্তর হলো 2 3, 2 আর 3। বি cos থিটা লেখা যায় আর বি ভেক্টর ডট এ ক্যাপ। স্কেলার রাশি উদাহরণ কোনটা বলো তো? কাজ। তারপর দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ সর্বোচ্চ হবে কখন? যখন এদের মধ্যবর্তী কোণ মানে লব্ধি কখন সর্বোচ্চ হবে? যখন এদের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। লব্ধি, কোণ বাদ দিয়ে লব্ধি লেখো তাহলে ঠিক আছে। তারপর এই ভেক্টরের মান কত? রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তাহলে 9 প্লাস 16 তাহলে 25 প্লাস হলো 12 মানে 144। 25 প্লাস 144 কি 169, তাই না? তাহলে 13 একক, তো এটা হবে উত্তর 13 একক। তারপর কি বলছে? ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, ক্রস গুণন তো মানে না, ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, তাহলে 1 আর 3 সঠিক উত্তর। তারপর দেখো এ আর বি যদি একই সময় একই বিন্দুতে ক্রিয়া করে তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান 0। সদিশ ভেক্টর হলে cos গুণফল 0, ঠিক আছে, মানটা তো একই দিকে, তাই না? মানে যোগ হবে আর কি, আর কিছু না। এটা যদি 3 হয়, এটা যদি 5 হয়, তাহলে কি হবে? এটা 8 হবে যোগ মানে লব্ধিটা। কিন্তু ডট গুণফলে ভ্যালু বলতো ভাই এ বি cos 0 না, যেহেতু সদৃশ এ বি cos 0, তাহলে মানটা কি হইতো? এ বি হইতো, 0 কিন্তু আর হইতো না, 0 হবে না। তাহলে সঠিক উত্তর আমার 2 ও 3। সদিশ হলে তো ডট গুণফল তোমার 0 হবে না। যেটা ভেক্টর একক ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত? একটা ভেক্টর একক ভেক্টর একই দিকে তাহলে 0 ডিগ্রি। তারপর এইটার মান কি? তাহলে আই ক্যাপ ডট কে ক্যাপ, এটাও 0 প্লাস জে ক্যাপ ডট কে ক্যাপ, এটাও কি 0, জে ক্যাপ ডট কে ক্যাপ, তো আলটিমেটলি কি আসবে? 0 আসবে। এ ও বি সমান্তরাল হলে এদের মধ্যবর্তী কোণ কত? সমান্তরাল হলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। কোন ভেক্টরের ডাইভারজেন্স কি? ডাইভারজেন্স একটা আমার স্কেলার ক্ষেত্র। তারপর কি বলছে? এটা হলে n এর সমান কত হবে? কি বলছে? n যদি এটা হয় মাইনাস n, আচ্ছা মাইনাস হলে কি হয় বলতো? এখানে জাস্ট বি ভেক্টর ক্রস এ ভেক্টর হবে, বি ভেক্টর ক্রস এ ভেক্টর ডিভাইড বাই এদের ভ্যালু। আচ্ছা
এরপর দেখো উদ্দীপকে এবিসি এর বেলায় কোনটা সঠিক। হন আমার এখানে বুঝতে হবে ছবিটায় কোথায় কোনটা আছে। এটা হলো এ, এটা হলো বি, এটা হচ্ছে সি। আচ্ছা তাহলে দেখো ভাইয়া এখানে কি আছে আমাদের, কি আমরা সাজাইতে পারি তীর চিহ্নগুলা, এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, এরকম। তাহলে আমরা কিভাবে লিখি, তুমি আগে যে কোনোটাকে সাজায় লেখো। সেটা হচ্ছে এ বি প্লাস বিসি সমান হচ্ছে এসি ভেক্টর, সরি সিএ। এ প্লাস বিসি হলে কি হবে, এটা সিএ হবে তাই না, সিএ ভেক্টর। এ বি বিসি হলে সিএ হয়। আচ্ছা এখন এটাকে আমরা সাজায় লিখতে পারি কি হবে, ওদের মতো বুঝছো, মানে এক পাশে আমরা বিসি কে নিয়ে যাব। সো আমরা যদি এরকম লিখি যে এ বি মাইনাস সিএ সমান কি, সমান হচ্ছে মাইনাস বিসি। ভেক্টর চিহ্ন দাও। এখন এই লাইনে আসো, আমাদের ওইটার সাথে মিলাই পড়তে হবে। তাহলে এ বি মাইনাস এসি কে কি লিখতে পারি আমরা, প্লাস এসি লিখলাম। মাইনাস বিসি কে কি লেখা যায় তোমার, সিবি লেখা যায় তাই না, সি ভেক্টর। তো আমরা এটা বলতে পারি যে এসি ভেক্টর প্লাস এবি ভেক্টর সমান কি সিবি ভেক্টর। তাহলে তীর চিহ্নটা অনুযায়ী আমাদের এইভাবে ম্যাথটা করা লাগবে। তো তীর চিহ্ন একটু উল্টাপাল্টা হইতে পারে, মেইন বোর্ডে প্রশ্নের সাথে উল্টাপাল্টা হইতে পারে, তখন হয়তো অপশন আরেকটা উত্তর হবে, কিন্তু সলভ পারপাস তো এটা বুঝছো আশা করি। তাহলে ভেক্টরটা একবার সুন্দর করে এঁকে দিই পাশে। ভেক্টরটা হচ্ছে আমরা এইভাবে এঁকে নিছি। আর বলছি এটা অ্যাকচুয়াল প্রশ্ন এমন না, বোঝা যাচ্ছে না, তো ওই জন্য আমি এইভাবে করে দিলাম এ বি বি সি, এটা আর একটা এইদিকে দাঁড়াও, সরি এর দিকটা চেঞ্জ হবে, এরকম ছিল। সেখান থেকে আমরা আমাদের মতো করে বের করছি এবি প্লাস বিসি কি হয়, সিএ হয়। তারপর আমাদের মতো করে সরাই নিলাম, মাইনাস বিসি ওইদিকে চলে গেল, মাইনাস সি এইদিকে আসলো। মাইনাস সি কে কি প্লাস এসি লেখা যায়, মাইনাস বিসি কে প্লাস সিবি লেখা যায়। এরকম করে লিখলে আমাদের ডি নাম্বারটা সঠিক অ্যান্সার। তারপর দেখো পি ডট কিউ সমান যদি মাইনাস পি কিউ হয়, পি ও কিউ পরস্পর সমান্তরাল। কেন, কারণ এখানে দেখো হওয়ার কথা ছিল পি কিউ কস থিটা সমান কি মাইনাস পি কিউ আসছে, তার মানে কি কস থিটা সমান -1, তার মানে থিটা সমান 180। এখান থেকে আমরা বুঝলাম যে পরস্পর সমান্তরাল, মধ্যবর্তী কোণ 180, বিপরীতমুখী। তাহলে সঠিক উত্তর 1 ও 2, 0 ডিগ্রি তর হবে না। তাহলে এ ক্রস বি নিচের কোনটা, ক্রস করলে নিচের কোনটা হবে উত্তর, এ ক্রস বি। এখানে আসলে তোমার অপশনে ভুল আছে বুঝছো, অপশনে একটু ভুল আছে। তাহলে এটা আমরা মডিফাই করি, দেখি আগে কি করা যায়। এ ক্রস বি মানে হলো এবি সাইন থিটা, আমরা জানি, আমরা এটা রুটের ভিতর নিলাম। তাহলে এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার থিটা। সো আবার দেখো ভাই এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার থিটাকে কি লেখা যায়, 1 মাইনাস কস স্কয়ার থিটা লেখা যায়। তাহলে এটা লেখা যায় এভাবে না, যে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার সাইন স্কয়ার থিটা, সরি কস স্কয়ার থিটা। সো এটা কি এ স্কয়ার বি স্কয়ার মাইনাস কি এ ডট বি, এটা কি এ বি কস থিটা না, এ ডট বি তার উপর স্কয়ার। তাহলে এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ ডট বি তার উপর স্কয়ার। তবে শুধু এ ডট বি লিখলে হবে না, এখানে আমাদের ভেক্টর সাইনটা দেওয়া লাগবে, এ ভেক্টর ডট বি ভেক্টর। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের আনসার, ওখানে নাই। বি ভেক্টর কখন সলিনয়েডাল হবে, একটা ভেক্টর কখন সলিনয়েডাল হবে, যখন ডাইভারজেন্সটা 0 হবে। চিত্রালোকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত, এ ভেক্টর কোনটা, এ ভেক্টর হচ্ছে এই ভেক্টরটা বুঝছো, আর এটা হলো বি ভেক্টর। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল দিয়ে করা যায় একটা জিনিস, 10 আর 15। ওকে তাহলে আমরা কিভাবে করতে পারি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো ভাইয়া, 180, তাহলে এটা হলো 120। তাহলে আমরা সলভ করো, রুট ওভার 15 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 2 ইন্টু 15 ইন্টু 10 ইন্টু কি cos 120। এটা সলভ করো, রুট ওভার 10 স্কয়ার
প্লাস 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু 15 ইন্টু 10 cos 120, এটা কত আসে 13.23 নিউটন, 13.23 নিউটন। তারপর দেখি চিত্রে দুইটা ভেক্টর দেওয়া আছে এবি, প্রত্যেকের মান 5 একক, মধ্যকার কোণ 30 ডিগ্রি। তাহলে a মাইনাস বি করলে কি হবে, এটাকে অপোজিট দিকে বাড়াই দিলাম, তাহলে কি হবে 120 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এখন করো, সলভ করো। 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 cos 120, cos 120 মানে কি ভাই মাইনাস হাফ, তাই না? এই যে মাইনাস হাফ আর 2 আছে, তাহলে আলটিমেটলি কি হয় দেখো, 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার মাইনাস 5 স্কয়ার হয়। সো রুট ওভার 5 স্কয়ারের ভ্যালু কি 5, তার মানে এটা আসে 5 একক। তোমরা সলভ করে দেখতে পারো, মানে cos 120 আর 2 মিলে কি হয় -1 হয় না? তাহলে 5 স্কয়ার মাইনাস 5 স্কয়ার আসে, তো একটা 5 স্কয়ার থেকে যায়। আচ্ছা ভেক্টরটা সলিডাল কখন হবে? সলিডাল করার জন্য কি করতে হবে, প্রথমে ddx অফ এই রাশিটা, তাহলে px প্লাস y করলে কি আসে, p আসে, এটা বুঝলাম। এই রাশিটাকে যদি ddx করে কি আসে, ddx অফ আচ্ছা dy অফ y মাইনাস 2z, তাহলে এখান থেকে কি আসবে 1 আসবে, তাই না? শুধু 1। আবার এখান থেকে কি আসবে dd z অফ x প্লাস 3z, তাহলে x এর জন্য 0, 3z এর জন্য কি আসবে 3, সো আলটিমেটলি কি p প্লাস 4 সমান 0, তাহলে p সমান কি হবে -4, তবে এটা কি হবে সলিনয়েডাল হবে, p সমান -4 হলেই সলিনয়েডাল হবে। তারপর দেখো ভাইয়া এই যে ab ভেক্টর, এটা সঠিক রূপ কোনটা দেখতে কি পাও, এই যে ধরো এইটা এই দিকে গেছে, এটাকে বলে j ক্যাপ, এটা এই দিকে গেছে, ওয়েট এটা হলো i ক্যাপ, ছবিগুলো আসলে বোঝা যাচ্ছে না, এটা i ক্যাপ আর এটা হলো j ক্যাপ, ঠিক আছে? তাহলে এই অক্ষর বরাবর j ক্যাপ। তাহলে ab বের করতে গেলে আমার কি করতে হবে, আগে i ক্যাপের অর্ধেক যাইতে হবে না, i ক্যাপের অর্ধেক গেলাম, তারপর কি করব j ক্যাপের অর্ধেক যাব, আলটিমেটলি পাবো ab। তাহলে ab সমান কি i ক্যাপ বাই 2 প্লাস j ক্যাপ বাই 2, বা এটা বলতে পারি আমরা আমাদের ডিরেকশন অনুযায়ী। দাঁড়াও এখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ তাই তো বলি, ব্যাপারটা হইতেছে আমি চিত্রটা একবার ভালো করে আঁকি, এটা a, ঠিক আছে, এখানে ছিল b, এখানে ছিল c, এখানে হচ্ছে d। এখন বলা ছিল AC সমান হলো i ক্যাপ, প্রশ্নটা একটু পড়ি দেখো, AC সমান i ক্যাপ, BD সমান j ক্যাপ, এখন বুঝবা এটা কি i ক্যাপ AC আর BD সমান হচ্ছে j ক্যাপ, এই যে BD এটা হচ্ছে j ক্যাপ, বুঝছো? আমার বের করতে হবে কি AB না ভাইয়া, তাহলে AB এর জন্য আগে এই পর্যন্ত আগাইলাম, ধরো এটা O, তাহলে AO সমান কি i ক্যাপ বাই 2। আচ্ছা তাহলে আবার কি করলাম OB, OB কি মাইনাস j ক্যাপ হবে না, কারণ j ক্যাপ তো মেইনলি এই দিকে, কিন্তু আমি অন্য দিকে যাচ্ছি, তাহলে মাইনাস j ক্যাপ বাই 2। সো আলটিমেটলি আমার AB মানে কি, এই মানে হলো OA মানে সরি AO ভেক্টর প্লাস OB ভেক্টর, AO ভেক্টর প্লাস OB ভেক্টর। সো এটা কি হবে, AO ভেক্টর মানে হলো i ক্যাপ বাই 2 আর মাইনাস আলটিমেটলি j ক্যাপ বাই 2, তাহলে কি আসে নিচে 2 উপরে i ক্যাপ মাইনাস j ক্যাপ, এটা i ক্যাপ মাইনাস j ক্যাপ বাই 2। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটা, এটা। আমরা একদম লাস্টে চলে আসছি, দেখো এটা সামুদ্রিক ক্ষেত্রফল কত, আরে ভাই এটা হলো একটা কর্ণ, এটা একটা কর্ণ, একটা i ক্যাপ একটা j ক্যাপ, তাই না? তাহলে হাফ ইনটু কি i ক্যাপ ক্রস j ক্যাপ, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি আমরা জানি, তাহলে তো হাফ ইনটু 1 ইনটু 1 ইনটু কি তোমার সাইন 90 ডিগ্রি, সো অ্যান্সার হলো হাফ একক, অ্যান্সার হচ্ছে হাফ একক। এরপর দেখো কি আসছে, a ভেক্টর সমান যদি -2b ভেক্টর হয়, ভেক্টর দুটা কি বিসদৃশ, তাই না ভাই, বিপরীত দিকে এবং সমরেখ, একই রেখায় তো, মানে ধারক রেখা তো একই, ধারক রেখা মানে কি একটা ভেক্টর যে রেখার অংশ, ধারক রেখা একই কিন্তু দিক আলাদা, কারো এই দিকে কারো ওই দিকে, এটা তাহলে আমাদের সদৃশ তো হচ্ছে না, বাকি দুটো অপশন হবে 2 আর 3। থ্যাংক ইউ। আচ্ছা আমি আসলে ক্লাসটা রাত জেগে নিচ্ছি, বুঝছো, একদম পেছনের গল্পটাই শেয়ার করি। এই ক্লাসটা আমরা আরো একবার আগে রেকর্ড করছিলাম, সেটা হলো সিলেটে যাওয়ার আগে,
কিন্তু ক্লাসটা রেকর্ড করার পরে দেখি যে হচ্ছে তোমার একদমই রেকর্ড হয় নাই, ক্যামেরা চার্জটা ফুরে গেছে, এরকম একটা ঝামেলা ছিল, মনে হয় ল্যাপটপে স্টোরেজ ছিল না, এটাই। তো আমি তো নিয়ে সিলেটে চলে গেছি, ঘুরলাম, ঘুরে এসে শুনি যে ক্লাসটা রেকর্ড হয় নাই। এখন কালকে হচ্ছে আমার ক্লাস আছে মেডিকেলের, তো আজকে মানে কালকে আবার আমার নিজে পড়া নেই আর কি, আইটেম ছিল না, এই জন্য আজকে রাতে এসে ক্লাসটা শুট দিচ্ছি। এখন তো আমার ফজর আজান দিচ্ছে, জানো, এখন তাহলে বাজে হলো রাত 4:30। তো আমি এই গভীর রাতে বলা যায় দিচ্ছি, এখন ঘুম যাব, ঘুম দিয়ে আবার কালকে সকালে লেকচার ধরা লাগবে। তো সবাই ভালো থাকো, তোমরা এরকম ডেডিকেশন নিয়ে আসলে পড়াশোনা কইরো, কারণ ইন দ্য লং রান নিজের আগ্রহ আর ডেডিকেশন ছাড়া আসলে আগানো যায় না, এটাই মাথায় রাখবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।